আইজান রান্নাঘরে গিয়ে আয়েশা চৌধুরীকে বলল, মা, অনেক হয়েছে, এখন আমার বউকে ছাড়ো। আমার বউ এখন ওপরে যাবে। আরে কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? আর তোর বউকে কি আমি ধরে রেখেছি নাকি? অত শত আমি জানি না। ইর্জা, হাত ধুয়ে ওপরে চলো। তখন ইরজা বলল, হাতে আরেকটু কাজ আছে, ওটা করেই আসছি। আমার ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাচ্ছি না, এখন আমার ওটা লাগবে, পড়ে গেলে হবে না, চলো। তখন আয়েশা চৌধুরী বললেন, লিজা, এখানে সব কাজ প্রায় শেষ, তুমি যাও দেখো আইজানের কি কি লাগে, বাকিটা আমরা করে নিচ্ছি। আচ্ছা মা, আর আপনি যান, আমি আসছি। না, তুমি হাত ধুয়ে নাও, আমি এখানেই আছি, আমার সাথেই যাবে। অগত্যায় ইরজা হাত ধুয়ে নিল আর আইজানের কাছে এলো। তা দেখে আইজান ইরজার হাত ধরলো। তা দেখে ইরজা বলল, এ কি, সবার সামনে এমন হাত ধরেছেন কেন? লোকে কি বলবে? আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? এখন কোনো কথা না, চলো। আইজান সবার সামনে ইরজার হাত ধরে উপরে চলে গেল। এদিকে আয়েশা চৌধুরীরা কিছুই বুঝতে পারলো না। তখন হাসতে হাসতে ফায়জা রান্নাঘরে এলো আর বলল, ভাইয়া হেব্বি খেপে গেছে আজ। আর তখন স্বপ্না বলল, এই ভাইজা, কেসটা কি বলো তো? আরে ভাবি, তিশার দুঃসম্পর্কের মামি আছে না, উনি ভাইয়াকে বলছিল ওনার ছেলের সাথে ভাবির বিয়ের কথা। ব্যাস, এতেই ভাইয়া রেগে ভাবিকে নিয়ে চলে গেল। ফায়জা সবটুকু বলল। তা শুনেই সবাই হাসলো। তমা চৌধুরীও বলল, ভাবি কিছু মনে করো না, উনি বোধহয় জানে না, সকাল এসেছে তো, তাই বোধহয় ইসরায়েল সম্পর্কে কিছু জানে না। তখন আয়েশা চৌধুরী মুচকে হেসে বলল, আরে কি মনে করব, কিছুই মনে করিনি। কিন্তু তোরাই কি আমার ছেলের পাগলামো দেখলি? সবার সামনে নির্লজ্জের মতো বউয়ের হাত ধরে নিয়ে গেল। এই কথা শুনেই সবাই হাসলো। তখন ওই মহিলাদের এসে আয়েশা চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন। এদিকে আইজান রুমে এসেই বলল, এরপর থেকে সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পারলে? কি হয়েছে বলুন তো আপনার? কি বলছেন কি? কিছু হয়নি। আমি আপনাকে ভালো মতোই চিনি, তাই হেয়ালি না করে বলুন কি হয়েছে। আইজান মুখ লটকিয়ে সব বলল। সব শুনে ইরজাই হেসে উঠল। তা দেখে আইজান বলল, তুমি হাসছো, আর আমার মনে হচ্ছিল ওই মহিলাকে এখনই তুলে আছাড় মারতে। বলে কিনা ওনার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলবে। আরে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যাবে না। ও তুমি বুঝবে না, তোমাকে দূরে যাওয়ার কথা বললেই আমার ভেতরটা হাহাকার করে ওঠে। তখন ইরজা আইজানকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি যে আমার শান্তির নীড়। আইজান কিছু বলল না, মুচকি হাসলো। অতঃপর তিশার বিয়ের দিন। নির্দিষ্ট একজনকে ভালোবাসা সত্যি চমৎকার একটা বিষয়। যাকে ভালোবাসা যায় তাকে যদি নিয়ম করে মুখে না বলে কাজের মাধ্যমে রোজ ভালোবাসা প্রকাশ করা যায়, এটা অসম্ভব সুন্দর একটা ব্যাপার। আইজান আর ইরজা রেডি হচ্ছে। আজ আইজান ইরজার কেনা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে, আর ইরজা আইজানের দেয়া গাউন আর হিজাব। আইজান ইরজাকে মেকআপ করে দিতে চাইলেও ও ওর মতোই পাল্টিয়ে একটা ক্রিম কালারের নিকাব এনেছে, সেটাই এখন বেঁধে দিচ্ছে তার উপর দিয়েই ইরজা হিজাব বাঁধবে। ঠিক তখনই ফায়জা ঢুকলো। আইজানের বাধা হয়ে গেছে, তাই ও একটু সরে গেল। তা দেখে ফায়জা বলল, তোমাদের আবার ডিস্টার্ব করলাম না তো? আইজান তখন বলল, ফাইজা, তুই সবসময় বেশি বুঝিস। তখন ফায়জা ওদের দুজনকে দেখে বলল, মাশাআল্লাহ ভাইয়া ভাবি, তোমাদের তো দারুণ লাগছে, কিন্তু এটা কখন কিনলে? কিনেছি এক সময়। তখন ইরজা এসে বলল, তোমাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সুপ্রিয়া ভাবি, এখন তোমরা নিচে চলো, মা যেতে বলেছে। তখন আইজান বলল, তুই যা, আমি আর ইজে একটু পর আসছি। ফায়জা চলে গেল। তখন ইরজা বলল, তো যাওয়া যাক এখন। আরে দাঁড়াও, তোমার জামাইকে কত হ্যান্ডসাম লাগছে, সুন্দর লাগছে, তার নজর কাটাও যদি কারো নজর লেগে যায়। তাই বুঝি? তাই এখন মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। ইরজা মুচকি হেসে বলল, ইয়া হায়াতি। হায়াতিটা আবার কে? আপনি খুঁজে বের করুন। তবে এটা বলছি, আপনার মাঝেই আপনি এর উত্তর খুঁজে পাবেন। যাই হোক, এদিকে আসুন আর নিচু হন। আইজান ইরজার সামনে দাঁড়ালো
আর একটু নিচু হলো। ইরজা সূরা নাস আর সূরা ফালাক পড়ে ফু দিয়ে দিল আর বলল, হয়ে গেছে ইনশাল্লাহ। এখন কেউ আর আপনার উপর নজর লাগাতে পারবে না। এখন নিচে চলুন। আরে কোথায় যাচ্ছ? এখনও তো আমার বউয়ের প্রশংসা করা হলো না। বলেই আইজান ইরজাকে টেনে ওর সামনে এনে কপালে চুমু দিয়ে আর বলল, মাশাআল্লাহ, আজকে আমার শুভ্রপরীকে অনেক সুন্দর লাগছে। একদম সত্যি শুভ্রপরী লাগছে। জীবনে কি পেয়েছি আমি জানি না, হয়তো কিছু না পাওয়া আছে। তবুও আমি এখন খুশি এবং সুখী, কারণ আমার জীবনের ছেলেটা তোমাকে পেয়ে গেছি। জীবনে এখন একটাই চাওয়া, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবেসে মরতে চাই। এ কথাগুলো ইরজা খুব মনোযোগ সহকারে আইজানের চোখের দিকে তাকিয়ে শুনছিল। সব শুনে ও চোখ ছলছল করে উঠল। ইরজা মুচকি হেসে বলল, ঠিক এই জন্যই আপনি আমার হায়াতি। এখন চলুন নিচে যাই, মা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। আমার হায়াতি মানে আমি। আলহামদুলিল্লাহ, তুমি ক্লু দিয়ে দিলে। আমি আজকে বের করব কি এটা? ইরজা কিছু বলল না, মুচকি হাসলো। ও হাঁটা ধরল আইজান ও তা দেখে ওর পেছনে গেল। ইরজা সিঁড়ির সামনে দাঁড়িয়েছে। কিছু মানুষের নজর গেল সেদিকে। ও হাঁটতে লাগলো। ঠিক তখনই আইজান এসে ইরজার হাত ধরে সিঁড়ি দিয়ে নামালো। ওদের দুজনের মুখেই লেগে আছে মিষ্টি হাসি। তবে ইরজারটা কেউ দেখছে না, কারণ আজ শুধু ইরজার চোখ দুটো বের হয়ে আছে। ওরা নেমেই ইরজা আয়েশা চৌধুরীর কাছে গিয়ে বলল, মা আমাকে ডাকছিলেন? হ্যাঁ মা। বলতে বলতে ওনার চোখ গেল ওদের দিকে। উনি কারোর সাথে কথা বলছিলেন। ওদের দেখে ওনার চোখ দুটো জুড়িয়ে গেল। উনি ইরজা আর আইজানের গালে হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে অনেক সুন্দর লাগছে। দোয়া করি ঠিক এভাবেই সারা জীবন থাকো তোমরা। তখন আইজান বলল, আমিন। আর শুক্রিয়া মেরে আম্মাজান। এখন বলো, ডাকছিলে কেন? সবাই এসে পড়েছে, তাই ডাকছিলাম। আমার বৌমার সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে। ও আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। দেখি তুহিন ভাইয়া কোথায়, কোনো সাহায্য লাগবে কিনা। বলেই আইজান ওখান থেকে চলে গেল। আয়েশা চৌধুরী ইরজার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তখন গুটি গুটি পায়ে তৌহিদ আসে ইরজার কাছে। তৌহিদকে কোলে তুলে নেয়। এমনিতেই ও তেমন কাউকে চেনে না। ঠিক কিছু মুহূর্ত পর বরযাত্রী আসে। সবাই সেদিকে যায়। তখন ইরজা তিশার কাছে ছিল। ইরজা তিশার রুমে থেকে বেরিয়ে নিচে এলো। হুট করে একটা হাতের দিকে নজর পড়তেই ও থমকে যায়। ও ঘামতে থাকে, হাত পা অবশ হয়ে আসছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। ঠিক সেই সময় আইজান ওর কাছে এসে ওর চোখ দেখে বুঝতে পারলো ও কিছু হয়েছে। তখন ইরজা আইজানের হাত ধরে থেমে থেমে বলল, আমার খুব অসহায় লাগছে। আইজান, আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে শুভ্রপরী, তোমার এমন মনে হচ্ছে কেন? রুমে গিয়ে বলছি। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। ইরজা ঠিক মতো দাঁড়াতে পারছে না দেখে আইজান এক হাত দিয়ে ইরজাকে ধরল। ঠিক তখনই আয়েশা চৌধুরী ওদের কাছে এসে বললেন, কি হয়েছে? জানি না মা, ও অসুস্থ বোধ করছে, ওর হাত পা কাঁপছে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কি বলছিস? ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে যা, আমি আসছি। না মা, তোমার আসতে হবে না, তুমি এখানে থাকো। আমার মনে হচ্ছে ইরজার বিপি লো হয়ে গেছে। আমি ঘরে গিয়ে ওষুধ দিচ্ছি। আইজান ইরজাকে নিয়ে রুমে চলে যায়। আইজান ইরজার হিজাব নিকাব খুলে দেয়, কারণ ইরজা অনেক ঘামছে। এক গ্লাস পানি খাইয়ে দেয় আর ইরজার কথা মতো একটা ট্যাবলেটও খাইয়ে দেয়। এখন একটু বেটার লাগছে। ওর চোখ বন্ধ হয়ে আছে। তখনই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আইজান ইরজার গালে হাত রেখে বলল, কি হয়েছে, কি দেখেছো তুমি? বাবার খুনি এখানেই আছে, এই অনুষ্ঠানে। এ কথা শুনেই আইজান অবাক হয়ে বলল, এই অনুষ্ঠানে আছে? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সেদিন বাবার বুকে যে গুলি করেছিল আর বাবাকে আঘাত করেছিল, ওনার হাতে একটা ব্রেসলেট আর আংটি ছিল। সেটা আমি দেখেছি একজনের হাতে। আরে একই ব্রেসলেট আর আংটি তো অনেকেরই থাকতে পারে, তাই? আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে আমি বলছি, ওইটাই সেই লোকটা। সেদিন তার মুখে মাস্ক ছিল, তবে তার বডি হাইট সব আমি দেখেছি পেছন থেকে। আজও আমি পেছন থেকেই দেখেছিলাম, একদম সেম টু সেম। আর বাকি রইল ব্রেসলেট একই রকম। ব্রেসলেট তো সবার থাকতে পারে,
তাহলে আমি বলবো একই রকম ব্রেসলেট অনেকের থাকতে পারে, কিন্তু একই রকম ব্রেসলেট আর একই রকম আংটি কি অনেকের থাকতে পারে? কিন্তু দুটোই কাকতালীয়ভাবে ওনার সাথে মিলে গেছে। আপনি ওনার ব্যাপারে খোঁজ লাগান, বাকিটা আমি দেখে নেব। কিন্তু আমি তো চিনি না। আমার এখন ভালো লাগছে, আপনি যান, আমি আসছি। এমনি তো এইভাবে আমাদের দুজনকে ঘরে দেখলে সবাই বিষয়টা অন্যভাবে নেবে। আমি একটু ওনাকে দেখে হাইপার হয়ে যাচ্ছিলাম। আইজান নিচে চলে গেল আর আংটি আর ব্রেসলেটওয়ালার একা একাই খুঁজতে লাগলো, কারণ আজকাল ওগুলো পড়তে বেশি কাউকে দেখা যায় না। যদি লোকটা চলে যায় তাই একা একাই খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর ইরজা ফ্রেশ হয়ে মাথায় হিজাব আর নিকাব পরে আসলো আর আইজানকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল। আইজানও ওকে দেখে এগিয়ে এলো। দুজন একসাথে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর ওরা পেয়ে গেল। ওরা ওর কাকাইয়ের সাথে কথা বলছে। এখন ইরজা দেখলো আইজান ইরজার হাত ধরে ওখানে গেল, শিওর হওয়ার জন্য যে এই লোকটাই সেই লোকটা কিনা, কারণ ইরজা সেদিন লোকটার কথা শুনেছিল। আইজান কাকাইয়ের কাছে গিয়ে বলল। কাকাই তুমি দেখো তো, কাকিমণি বোধহয় তোমাকে ডাকছে। তখন আইজানের কাকাই বলল। ও আচ্ছা আইজান, ও হচ্ছে আমার বন্ধু শরীফুল আলম। ও ওর জেলার এমপি এখন। আর শরীফ, ও হচ্ছে আমার ভাতিজা আইজান, আর ওর পাশে ওর বউ। তোরা কথা বল, আমি আসছি। বলেই থাক চৌধুরী চলে গেলেন। তখন আইজান বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? তখন শরীফুল আলম বললেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওনার কণ্ঠস্বর শুনতেই ইজ্জাত জোরে আইজানের হাত ধরলো, মানে বোঝালো এটাই সেই লোক। আইজান বুঝতে পারলো ইজ্জার মানে কি চলছে। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনি কোন জেলার এমপি? এই জেলা। কেন, কখন গিয়েছে ওখানে? গিয়েছিলাম একবার কাজের সুবাদে, আমি একজন সিআইডি অফিসার। এ কথা শুনে লোকটা হকচকিয়ে উঠল আর নিজেকে সামলিয়ে বলল। আচ্ছা, তোমার কথা বলো, আমার একটা জরুরি কল করার আছে। বলেই লোকটা চলে গেল। তখন আইজান ইজ্জার দিকে তাকিয়ে বলল। মনকে শান্ত করো, তাদের শেষ সময় নিকটে, এখন শুধু সময়ের অপেক্ষা। তার মানে এর জন্যই তোমার বাবা আমাদের মাঝে নেই। এর তথ্যই ছিল ওই পেন ড্রাইভ এ, যদি সেখানে মুখ দেখা যায়নি, কিন্তু নামটা তো ছিল শরীফুল আলম, তোমাদের জেলার এমপি ছিল, এটা জানতাম না। খুব তাড়াতাড়ি এর মুখোশ উন্মোচন হবে, শুধু এর জন্য আরো কিছু প্রমাণ লাগবে। তখন ইরজা বলল। তার মানে এই সকল অবৈধ কর্মকাণ্ডের জিনিস বাবা জেনে গিয়েছিল, যার জন্য বাবাকে জীবন দিতে হলো। কিন্তু বাবা তো প্রমাণ জোগাড় করেছিল, কিন্তু কোথায় রেখেছে সেটা বলেনি। নিশ্চয়ই আমাদের বাড়িতে রয়েছে, না হলে বাবা কোথায় রেখেছে বুঝতে পারছি না কিছু। সব কিছু তো আমি জানি, তবুও বুঝতে পারছি না। ভাইয়া তো বলল সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, প্রমাণগুলো না দিয়ে বাবা কাউকে বাঁচানোর চেষ্টা করছে না তো? বাবা কাকে বাঁচাতে চাইছে? হয়তো সেও ওই অবৈধ কাজের সাথে যুক্ত, আমাদের কাছের মানুষ হয়তো সে, তাই হয়তো বাবা আমাদের কিছু বলেনি। আসলে স্যার চাইছিলেনটা কি বুঝতে পারছি না, আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। ওরা ওখান থেকে চলে গেল। কেউ যে ওদের পেছনে দাঁড়িয়ে সব শুনছে এটা ওরা ধরতেই পারল না। তিশার বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন বিদায়ের পালা। তিশা সবাইকে জড়িয়ে ধরে কান্না করলো। ইরজা আজ একটু মন খারাপ বেশি। তিশা চলে গেলে স্বামীর হাত ধরে এক নতুন অধ্যায়ে। সবার মনটা আজ খুব খারাপ। সবাই নিজেদের রুমে চলে গেল। ইরজা ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আইজান এখন রুমে আসেনি। ও আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। বাবা তুমি কি ভালো আছো? হয়তো আছো, কিন্তু দেখো না, তোমার সেই ছোট্ট পরীটা ভালো নেই তোমাকে ছাড়া। আজ না তোমাকে খুব মনে পড়ছে। তিশা তখন ওর বাবাকে ধরে কাঁদছিল। তখন আমার মনে হয়েছিল আমার বিয়ে হলেও তো আমি তোমায় জড়িয়ে ধরে কাঁদতে পারিনি, কারণ তুমি তো আমার কাছে ছিলেই না। তুমি তো তখন ছিলে আল্লাহ তাআলার কাছে। তুমি কেন আমাদের সব জানলে না? আমাদের জানলে এরকম কিছুই হতো না। আচ্ছা বাবা, তোমার মৃত্যুর পেছনে কি শুধু শরীফুল আলম দায়ী, নাকি আরো কেউ আছে? তুমি কেন প্রমাণগুলো আমাদের দিলে না? তখন আইজান সেই ইরজার ঘাড়ে হাত রাখলো। ইরজা আইজানের স্পর্শ চিনতে পেরে জড়িয়ে ধরে কেঁদে উঠলো আর বলল। আইজান, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার সেই রাতের কথা মনে পড়ছে। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমার দম আটকে আসছে। মনে হচ্ছে আমি মারা যাবো আইজান, আমার সহ্য হচ্ছে না।
আইজান ইর্জাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শুভ্রপরি শান্ত হও, এভরিথিং ইজ ফাইন, তোমার কিছুই হচ্ছে না, আমি আছি তোমার কাছে, তোমার পাশে। 2 দিন পর খুব সকালে আইজানের একটা কল এলো। ওকে ইমার্জেন্সি অফিসে যেতে হবে, তাই আগত্যা আইজান তাড়াতাড়ি অফিসে চলে গেল। কিন্তু ও যাওয়ার পর সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, আইজান কোনো খবর নেই। এদিকে ইজার টেনশন হচ্ছে, ও কিছু বুঝতে পারছে না। অন্যদিকে খবরও কিছু আসছে না। টেনশনে ওর ভেতরটা শেষ হয়েছে। একটু টেনশন একটা মানুষকে শেষ করার ক্ষমতা রাখে, সেটা ও ভালোভাবেই বুঝতে পারছে। এদিকে তিশারাও এখন এই বাড়িতে অনেক আত্মীয় এখনো রয়ে গেছে। ইজা আর না পেরে ইশতিয়াক চৌধুরীর কাছে গেল। উনি ড্রয়িং রুমে বসেছিলেন, তখন ও ওনার কাছে গিয়ে বলল, বাবা, উনি কি তোমাকে ফোন দিয়েছিল? কই না তো, আইজান তো আমাকে ফোন দেয়নি। কেন, কি হয়েছে? আরও তো এরকমই, এর আগেও এরকম অনেক হয়েছে। বাবা, আমার ভীষণ টেনশন হচ্ছে, তুমি প্লিজ ওনার অফিসে একটা ফোন করো। আরে টেনশন করছো কেন? আইজান ঠিক সময় এসে পড়বে। এর আগেও এরকম সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর কাউকে কিছু জানায়নি, রাতে ঠিক সময় বাড়ি এসেছে। তবুও বাবা, আমি ওনাকে অনেকবার ফোন দিয়েছি, উনি ধরছে না। এমনটা কখনো হয় না, তুমি প্লিজ আমার জন্য একটা ফোন করো। এ কথা শুনেই ইশতিয়াক আহমেদ চিন্তায় পড়ে গেলেন। তখন ইরজার নজর পড়ল দরজার দিকে। আইজান আসছে। আইজানে হাত দিয়ে রক্ত পড়ছে, কপাল থেকেও রক্ত পড়ছে। ইরজা দৌড়ে আইজানের কাছে গেল। ওর দৌড় দেখে সবাই ওর দিকেই তাকালো, আর আইজানের দেখতেই আটকে উঠল। আয়েশা চৌধুরী ওখানেই ছিল। উনি তাড়াতাড়ি গিয়ে ব্যস্ত হয়ে ছেলের হাত ধরল। ইরজা গিয়ে ওর অবস্থা দেখেই আইজানকে সোফায় বসিয়ে দিল আর ওর সামনে বসে বলল, কি হয়েছে আপনার? এসব হলো কিভাবে? কাকিমণি, আপনি প্লিজ গরম পানি আনুন। ফাইজা, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো প্লিজ। আইজান কিছু বলছে না। বাকিরা ইরজার কথা মতো গরম পানি আর ওষুধপত্র নিয়ে এলো। আইজার কথা বলছে না না দেখে ইরজা একটু চিৎকার করেই বলল, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? এই অবস্থা কি করে হলো? তখন আইজান আস্তে আস্তে বলল, আসলে আসার সময় গাড়িতে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাকে আপনার ছোট মনে হচ্ছে? হাত দিয়ে আর মাথা ফেটে রক্ত পড়ছে। ততক্ষণে আইজানের কাকি আর ফায়জা সব এনেছে। ইরজার চোখ দিয়ে পানি পড়ছে। সকলে ওর কাজ দেখছে। ও আইজানের হাতে রক্ত পরিষ্কার করতে করতে বলল, ফাইজা, একটা কাগজ নিয়ে এসো। ফায়জা দৌড়ে কাগজ নিয়ে এলো। ইরজাও ওগুলো পরিষ্কার করলো। তারপর হাত আর মাথায় ব্যান্ডেজ করলো। তারপর কাগজে কিছু লিখে বলল, বাবা, এই জিনিসগুলো আনার ব্যবস্থা করো, একটু তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো প্লিজ। ইশতিয়াক চৌধুরী কাউকে পাঠালো। বাকি সবাই অবাক হয়ে ইরজাকে দেখছে। আইজান তো মুগ্ধ চোখে ওর শুভ্রপুরীর কার্যকলাপ দেখছে। ইরজা কাঁদছিল, তারপরও খুব যত্ন করে ওর রক্ত পরিষ্কার করছিল। মনে হচ্ছিল ব্যথা যেন ইরজাই পাচ্ছিল। আইজান বলল, বেশি কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি রুমে যাব। ইরজা, আমাকে রুমে নিয়ে যাও। আর মা, প্লিজ কান্না থামাও, আমার কিছু হয়নি। 2 দিন রেস্ট নিলেই ফিট অ্যান্ড ফাইন হয়ে যাব। আর বাবা, ইরজা যা লিখে দিয়েছে সেটা আসলে একদম আমার রুমে পাঠিয়ে দিও। আর মা, তুমি প্লিজ কিছু খাবার আনো, আমার ক্ষুধা পেয়েছে। বলেই আইজান উঠল। তা দেখে ইরজা ওকে ধরলো আর ওকে নিয়ে রুমে যেতে লাগলো। কিন্তু সবার কাছে প্রশ্ন রয়ে গেল, ইরজা কি আনতে বলল? একটা গ্রামের মেয়ে হয়ে এত ভালো করে ব্যান্ডেজ কিভাবে করতে পারলো? ইরজা আইজানকে বিছানায় বসিয়ে দিয়ে আর বলল, সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? আইজান ইরজার দিকে তাকিয়ে বলছে, সত্যি অ্যাক্সিডেন্টই হয়েছে। তখন আইজানের ফোনে একটা কল এলো। আইজান ফোন তুলতেই যাবে, তখন ফোনটা ইরজা ধরলো আর স্পিকারে দিল। তখনই উপাস থেকে আওয়াজ আসলো, আজকে অ্যাক্সিডেন্টটা ট্রেলার ছিল, পুরো পিকচার এখনো বাকি। তৈরি থেকো, আমার লেজে পাড়া মারলে ছবল যে তোমায় খেতে হবে। আর তোমার বউকে সাবধানে থাকতে বলো, কখন কি হয়ে যায় বলা তো যায় না। নিজেদের খুব চালাক ভাবো, তাই না? কিন্তু তোমরা যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তখন ইরজা মুচকি হেসে বলল, আরে আপনি যদি চলেন পাতায় পাতায়, তাহলে আমরা চলি শিরায় শিরায়। অথচ আমি নিজেকে বুদ্ধিমান ভাবেন, সাথে আমাদের দুর্বলও ভাবেন।
কিন্তু জানেন তো, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা হারের প্রথম লক্ষণ। ইজার কথা শুনে ওপাশের লোকটা মনে হয় একটু ঘাবড়ে গেছে। উনি সাথে সাথে ফোনটা কেটে দিল। তা দেখে ইজা মুচকি হাসলো। আইজান বলল, তোমার জামাই অসুস্থ অথচ তুমি মুচকি হাসছো, এটা ঠিক না। তখন ইজা বলল, একটু আগে কে যেন বলেছিল তার কিছুই হয়নি, তাহলে আমি কাঁদবো কোন দুঃখে? আমি তো এই হাসলাম। এই লোকের কথা শুনে আমাদের থ্রেট দিল, অথচ আমি একটু কথা বললাম আর উনি ফোন কেটে দিল তাই। কিন্তু ইনি তো শরীফুল আলম নয়, তার মানে আমাদের মেন শত্রু শরীফুল আলম নয়, আরো অন্য কেউ। দিন দিন সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে। জটিল তো তখন থেকেই হচ্ছে যখন আসিফ অসুস্থ হয়ে পড়ল। স্কেচ অর্ধেক বানানো হলো, তারপরেই আসিফ মারা গেল। শুধু চোখ দুটো আর নাক আঁকা হয়েছিল, তারপরে আসিফ মারা যায়। ওটুকু দিয়ে কিছু বোঝা যায়নি। ও আচ্ছা, সেই জন্যই আপনি আমাকে কিছু জানাননি। আপনি সুস্থ হয়ে নিন, তারপর স্কেচটা আমাকে দেখায়েন। আচ্ছা। তখনই আয়েশা চৌধুরী ভেতরে ঢুকলো, হাতে খাবার নিয়ে, সাথে ফাইজা আর স্বপ্না। তা দেখেই ওদের কথা ওখানেই বন্ধ হলো। আয়েশা চৌধুরী ছেলেকে দেখে আবারও কান্না শুরু করে দিল। হাজার হোক মা তো, ছেলের এরকম দৃশ্য তো কোনো মায়ে সহ্য করতে পারে না। তিনি পরম যত্নে আইজানকে খাইয়ে দিলেন। তারপর কিছু বিধিনিষেধ আরোপ করলেন, গাড়ি কিভাবে চালাবে এজন্য বকাও দিলেন। বুঝদার বাচ্চাদের মতো শুধু মাথা নাড়িয়েই গেল। ওনারা আইজানের রেস্টের জন্য চলে গেল। তখনই ইশতিয়াক চৌধুরী এলেন আইজানের রুমে, ইজার লেখা জিনিস নিয়ে। এসেই বলল, এই যাই তোমার জিনিসপত্র। ধন্যবাদ বাবা। যাকে আনতে দিয়েছিল সে কি কোনো প্রশ্ন করেছিল? সে প্রশ্ন করলে আমি বুঝে উত্তর দিব। তা অবশ্য ঠিক। আর আইজান, তুমি কি একটু দেখে গাড়ি চালাতে পারো না? এরকম একটা দিনে এরকম কাণ্ড বানিয়ে দিলে, এর থেকে বড় যদি কোনো ক্ষতি হতো তখন? এরপর থেকে সাবধানে গাড়ি চালাবে। আইজান মুখটাকে লটকিয়ে বলল, ঠিক আছে বাবা। ইশতিয়াক চৌধুরী চলে গেলেন। তা দেখে ইরজা বলল, নিন, ওষুধ খেয়ে নিন। আর হ্যাঁ, একটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন আবার কেন? আমি বলেছি তাই, আমি আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ও আচ্ছা। ইরজা আইজানকে ওষুধ খাইয়ে দিল, ইঞ্জেকশনও দিয়ে দিল। তারপর ওকে শুইয়ে দিল। আইজান ওষুধের জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তখন ইরজা ওর কপালে চুমু দিয়ে বলল, আপনার সাথে যে এটা করেছে তাকে আমি একদিন কঠিন শাস্তি দেব। আপনি জানেন না আপনাকে ওই অবস্থায় দেখে আমার কেমন লাগছিল। বারবার মনে হচ্ছিল বাবার মতো আপনাকেও না আমি হারিয়ে ফেলি। খুব ইচ্ছে করছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারলাম না। ওই অবস্থায় আপনাকে দেখতে পাচ্ছিলাম না। এর জন্য তাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ পর ইরজা নিচে এলো। সবাই আইজান কেমন আছে জিজ্ঞেস করলো। ও সবাইকে বলল আইজান ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। তখন আয়েশা চৌধুরী বললেন ইরজার কাছে এসে বলল, ইরজা, এখন খেয়ে নাও। সে কোন সকালে খেয়েছো, আইজানের খবর না পেয়ে তো খাওয়াই হয়নি তোমার। এখন চলো। না মা, এখন খাবো না, আমার ভালো লাগছে না। তুমি না সবাইকে বললে আইজান ঠিক আছে, আর এখন তুমি এরকম করছো। আর এই আইজানের সেবা তো তোমাকেই করতে হবে, তাই তোমাকেও সুস্থ থাকতে হবে। এখন চলো, খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিব। আয়েশা চৌধুরী ইরজাকে জোর করে নিয়ে গেলেন। ইরজাকে সামনে বসিয়ে ওকে খাইয়ে দিতে লাগলেন। বাড়ির সকলেই মুগ্ধ চোখে ওদের দেখলো। কেউ কেউ মুখ ভ্যাঙ্গালো। ঠিকই তখন ফায়জা এলো ওখানে আর বলল, আচ্ছা ভাবি, তুমি কাগজে কি লিখে দিলে? ইশতিয়াক চৌধুরী ওখানেই ছিলেন। উনি বললেন, তোমারে তো জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো ওখানে প্রয়োজনীয় জিনিস ছিল। রাতে সকলেই ছাদে বসে আছে। কাল তিশা চলে যাবে, তাই কাজিন মহল সবাই মিলে প্ল্যান করেছে তিশাকে কিছু সেরা মুহূর্ত দেবে। আইজান ও বোনের খুশির জন্য অসুস্থ শরীর নিয়েই এসেছে। ইজা প্রথমে মানা করলেও আইজানের বোনের প্রতি ভালোবাসা দেখে নিয়ে এসেছে। সবাই গোল করে বসেছে। আইজানকে চেয়ার দেওয়া হয়েছে, ইজাকেও তাই। সবাই মিলে ভাবলো ট্রুথ আর ডেয়ার খেলবে। সবাই রাজি। বোতল ঘোরানোর কথা হলেও সবাই বলল অন্যভাবে খেলবে, তাই চিরকুটের ব্যবস্থা করা হলো। একটা করে চিরকুট উঠানো হবে।
নাম আসবে তাকে ট্রুথ আর ডেয়ারের মধ্যে থেকে নিয়ে খেলতে হবে। ফায়জার ইচ্ছে চিরকুট উঠানোর দায়িত্ব ফায়জা। প্রথম চিরকুট উঠাবের নাম আসলো তিশার। এক কাজিন সে ট্রুথ নিল। ফায়জা প্রশ্ন করলো। ক্রাশ আছে? উত্তরে ছেলেটা বলল, ক্রাশ ছিল, কিন্তু সে আমাকে বাস দিয়ে বিয়ে করে আমার সামনেই দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মুই কিচ্ছু করতে পারি না। তখন মমতাজের একটা গান মনে পড়তেই পড়ে, বন্ধু যখন বউ লইয়া, না না ওটা জামাই হবে, বন্ধু যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাঁটতে যাই, বুকটা ফাটতে যাই। মিটার কথায় ভঙ্গি সকলে হেসে উঠল। তখন তুহিন বলল, তাহলে ভাই ক্রাসের নামটা কইয়া ফেলাও, আমি দেখি আমার ভাই কারে দেখে জ্বলে, কারে দেখে তার বুকটা ফাইটা যায়। এ কথা শুনে সকলে আরেক দফা হেসে নিল। তখন ছেলেটা বোধহয় লজ্জা পেল আর বলল, থাক ভাই, আমি ক্রাশের নাম বলতে পারব না, তোমার জন্য চিরকুট ওঠাও। এমনিতেই আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ফায়জা আরেকটা চিরকুট উঠালো। তাতে আসলো মলির নাম। তা দেখে ফায়জা হাসলো আর বলল, মলে আপু, ট্রুথ না ডিয়ার? ফায়জার হাসি দেখেই মলি বুঝতে পারলো কিছু গন্ডগোল করবেই, তাই ওর রিস্ক না নিয়েই বলল ট্রুথ। এ কথা শুনেই ফায়জা বলল, আচ্ছা মলে আপু, তুমি তোমার ননদকে বিয়ে দিচ্ছ না কেন? এ কথা শুনেই মলি তো থতমত খেলই, সাথে মলির ননদও মনে হয় শুকনো মাটিতে আছাড় খেলো। বাকি সবাই ফায়জার দিকে তাকিয়ে আছে। আইজান তো বিষয়টা ভালো এনজয় করছে। মলি আমতা আমতা করে বলল, আসলে ভালো করে ছেলে পাচ্ছি না, তাই। ফায়জা, তিশা, তুহিন আর আইজান একটু সুর লাগিয়ে বলল। ও, সকলে আরেক দফা হেসে নিল। মলি একটু লজ্জাও পেল। তখন ফায়জা আবার চিরকুট উঠালো। তার মধ্যে নাম উঠল তিশার। তিশা ট্রুথ নিল। ফায়জা প্রশ্ন করলো, তিশা আপু, তুমি যখন বিদায় নিয়ে গাড়িতে উঠে কাঁদছিলে, তখন তোমার জামাই প্রথম কি বলেছিল তোমাকে? এ কথা শুনে সকলে ফায়জার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কি লজ্জা শরম সব খেয়ে ফেলেছে। তিশা লজ্জা মাখা হয়ে বলল, তো দুলাভাই বলেছিল তিশা আর কান্না করো না, তুমি যদি আরো কান্না করো তাহলে কিন্তু আমি কেঁদে দেব। তখন সকলে হেসে উঠে তুহিন বলল, যাক, আমার বোন জামাইটা এখন এখানে নেই, না হলে কি লজ্জাটাই না পেতো। তখন ফায়জা বলল, আরে তোমরা সবাই ট্রুথ নিচ্ছ কেন? কেউ ডিয়ার তো নাও। এখন যার নাম উঠবে তাকে ডিয়ার নিতে হবে। আমি কিছু শুনবো না, তবে হ্যাঁ, তাকে সহজ ডিয়ার দিব। সকলের মত দিল। এখন উঠল ইরজার নাম। অগত্যায় ইরজাকে ডেয়ার নিতে হলো। তখন আইজান চোখ দিয়ে কি যেন ইশারা করলো ফায়জাকে। ফায়জা মুচকি হেসে বলল, ভাবি, তোমার ডেয়ার হলো ভাইয়াকে ভালোবাসি বলবে, সেটা তোমার স্টাইলে। এ কথা শুনেই ইরজা লজ্জা পেল আর অন্যদিকে ঘুরে তাকালো। ইরজা কিছুই বলছে না। তখন আইজান বলল, ও বুঝলি তো ফাইজা, তোর ভাবি মনে হয় ভয় পাচ্ছে, না হলে এতক্ষণে আমাকে বলে দিত। তখন ইরজা বলল, মোটেও না, আমি ভাবছিলাম কিভাবে বলবো খুব সহজ করে। আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, তাহলে আমি মানব। সকালে হু হু করে হেসে উঠল। ঠিক তখনই হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। এমনিতেও সন্ধ্যার পর থেকে বাতাস ছিল, মেঘও সেদিক ছিল, ওরা খেয়াল করেনি। বৃষ্টি পড়তেই সবাই ছাদ থেকে উঠে পড়লো, কিন্তু আইজান বসেই রইল। তা দেখে ইরজা বলল, আপনি উঠছেন না কেন? এই শরীরে বৃষ্টিতে ভেজার কথা ভুলে যান, তাড়াতাড়ি উঠুন। আজকে তুমি ভালোবাসি না বললে আমি উঠবো না। কি সময় কি হেয়ালি করছেন? ভিজে যাবেন তো। না, তুমি না বললে আমি উঠবো না। আমার হাত ধরে আমার চোখে চোখ রেখে বলবে। আপনি উঠুন, আমি রুমে গিয়ে বলবো, পাক্কা প্রমিস। আমি জানি তুমি বলবে না। আপনি তো জানেন আপনার শুভ্রপরী কোনো কথা দিলে কথা রাখবে। ইরজা আইজানকে নিয়ে রুমে চলে গেল। বাকিরা আগেই ছাদ থেকে চলে এসেছে। ওরা একটু ভিজে গেছে। ইরজা তা দেখে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করুন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। এমনি তো আপনি অসুস্থ। তখন আইজান মুখ লটকিয়ে বলল, না, আমি আজকে তোমার মুখে ভালোবাসি আগে শুনবো, তারপর সব করব। আর তুমি বলেছো রুমে এসে বলবে, এখন বলো। আরে বলবো তো, তার আগে আপনি চেঞ্জ করে নিন। ইরজা আইজানের সাহায্য করলো। তারপর নিজে চেঞ্জ করে আসলো। ওয়াশরুম থেকে বের হয়ে
আসতেই দেখলো আইজান বেলকনিতে দাঁড়িয়ে আছে। ইজ্জা মুচকি হেসে পেছন থেকে বলল, ইয়া হায়াতি, ব্যালকনিতে কি করছেন? আইজান মুচকি হেসে বলল, তোমার ইয়া হায়াতি অর্থ সেদিনই বের করেছে, কিন্তু তোমাকে বলা হয়ে ওঠেনি। তা কি অর্থ বের করেছেন? আমার জীবন। ইজ্জা মুচকি হেসে আইজানের হাত দুটো ধরে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমার মুখ থেকে ভালোবাসা শোনার জন্য আকুল হয়ে আছেন, সেটা আমি বুঝতে পারি। আপনি আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি উপলব্ধি করতে পারি। তবে আপনি আমার মুখে ভালোবাসে কথাটা শুনতে চান, কারণ হয়তোবা কেউ একজন আপনাকে বলেছে আমি একবারও আপনাকে ভালোবাসি বলিনি। হয়তোবা আপনি আমাকে ভালোবাসি না, হয়তোবা আমি আপনাকে ভালোবাসি না। আপনি জানেন আমার মনের অনুভূতি, তবুও আপনি তার কথার প্রলোভন হয়েছেন। একবারের জন্য আপনার মনে হয়েছিল হয়তো আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসি না, কিন্তু আপনি কি উপলব্ধি করেননি আমি আপনাকে ভালোবাসি? আইজান অবাক হলো। ও বুঝতে পারলো কিভাবে ওর মনের কথা। এটা সত্যি তার বন্ধু তাকে এসব বলেছে, আর সেও ভেবেছিল সত্যি হয়তো ইজ্জা হয়তো তাকে তার মতোই ভালোবাসে না। আইজান মাথা নাড়ল, আর কিছু বলবে তার আগে ইজ্জা আবারও বলল, সবার ভালোবাসা এক নয়। কেউ প্রকাশ করেও তার অনুভূতি একসময় মিলিয়ে যায়, আবার কেউ প্রকাশ না করেও আজীবন থেকে যায়। আমি আপনার প্রতি আমার অনুভূতি প্রকাশে অনিচ্ছুক ছিলাম, কারণ আমি আপনাকে লুকিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। আমি আমার কাজ দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চাই, মুখে বলে নয়। তবুও আপনি তখন শুনতে চান। তাহলে এই প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীতে প্রতিটি মানুষের ভালো লাগার কিছু অনুভূতি রয়েছে, যে অনুভূতিগুলো মাধ্যমে মানুষ নিজের ভালো লাগা বা ভালোবাসা প্রকাশ করতে থাকে। পৃথিবীতে প্রতিটি মানুষের ভালো লাগার অনুভূতিগুলো তাদের প্রিয়জনদের জন্যই হয়। প্রতিটি মানুষের মনের মধ্যে প্রিয়জনদের জন্য একটা টান বা মায়া তৈরি হয়। ভালো লাগার অনুভূতি থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। ভালো লাগা আর ভালোবাসার অনুভূতি আছে বলেই পৃথিবীতে আজও সম্পর্ক এত সুন্দরভাবে টিকে আছে। আনা উহিবুক্কা ইয়া হায়াতি। সব শোনার পর আইজান যেন স্তব্ধ হয়ে গেছে। তখন বুঝতে পারলো ও ওর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছে। তখন আইজান মুচকি হেসে বলল, আনা উহিব্বুকা ইয়া কালবি। ইয়া কাল্লবি। তখন আইজান বলল, আমি যদি তোমার জীবন হই তাহলে তুমি আমার হৃদয়। আইজান ইরজার দুহাত শক্ত করে ধরে বলল, সত্যি হয়তোবা আমি আমার বন্ধুর কথাই প্রলোভিত হয়েছিলাম, তবে আমি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার অনুভূতিটা নিতে চাইছিলাম। প্রিয়, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার অনুভূতি নাকি জীবনের সেরা অনুভূতি? ইরজা কিছু বলল না, মুচকি হাসলো। তখন আইজান বলল, শুভ্র পরি, তুমি গহীন অনুভব, তুমি আমার জীবনের সুখ শান্তি। আপনিও আমার গহীন অনুভব। কয়েকদিন পর ব্রেকিং নিউজ। জেলার এমপি শরীফুল আলম একজন অসৎ লোক, যে কিনা বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালে খারাপ ওষুধ দিয়েছে। সেই ওষুধ খেয়ে মারা গেছে 14 জন। গোপন সূত্রে জানা গেছে উনি অনেক অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। এতদিন সরকারের কাছ থেকে কাজের নামে টাকা আত্মসাৎ করে আসছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সে কোনো কাজই করেনি। তিনি অবৈধ অস্ত্র ও ড্রাগ পাচারের সাথে জড়িত ছিলেন। কাল রাতে সব প্রমাণ সহ সিআইডি অফিসার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। মাসখানেক আগে নাকি শরীফুল আলম মধুপুর গ্রামে চেয়ারম্যানকে হত্যা করে, কারণ চেয়ারম্যান নাকি তার অবৈধ কর্মকাণ্ডের কথা জেনে গিয়েছিলেন। শরীফুল আলমের থেকে কিছু অবৈধ জিনিস হাতে নাতে ধরেছেন সিআইডি, সেগুলো স্ক্রিনে দেখানো হলো। ইশতিয়াক চৌধুরীর রাতে খবর শুনছিলেন, তখন এই খবরটা দেখার পর হয়। এটা দেখে ইশতিয়াক চৌধুরী অনেক খুশি হয়। ওখানে চৌধুরী বাড়ির প্রায় সকলেই ছিলেন, ইসহাক চৌধুরীও সেখানেই ছিলেন। এটা দেখে তুহিন বলল, ইনি কে? এটা শুনেই ইসহাক চৌধুরী একটু থতমত খেয়ে গেলেন আর বলেই ইসহাক চৌধুরী ওখান থেকে উঠে গেলেন। তখন ফাইজা বলল, মধুপুর গ্রামের নামটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি কিন্তু মনে করতে পারছি না। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, তোমার ছোট মাথায় আর চাপ দিতে হবে না, এগুলো ছাড়ো। এরকম ঘটনা অনেক ঘটে। এখন তুমি বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? বাবা, পড়াশোনা তো ভালোই চলছে, তবে তবে কি?
ভাবি কি আর পড়াশোনা করবে না? না মানে অনেক দিন তো হলো ভাবি আমাদের বাড়িতে এসেছে, কিন্তু কখনো পড়াশোনার কথা শুনলাম না। তখন আইজান দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, তোর ভাবির পড়াশোনা শেষ আরো 1 বছর আগে। তোর ভাবিকে দেখতে ছোট দেখা গেলেও সে কিন্তু ছোট নয়, তোর থেকে 6 বছরের বড় ইরজা। এ কথা শুনে যেন ইস্তিয়াক আর আয়েশা চৌধুরী ছাড়া সকলের মাথায় বাজ পড়ল। তখন ফায়জা অবাক হয়ে বলল, কি বলছো? ভাবি আমার থেকে 6 বছরের বড়, কিন্তু আমি তো মনে করেছিলাম আমার থেকে 2 বছরের বড় হবে। তা তোর ভাবি কোথায়? রুমে আছে। আজকে বোধ হয় ভাবির মনটা একটু খারাপ, সকাল থেকে কেমন যেন চুপচাপ। আচ্ছা, আমি দেখছি। আইজান রুমে গিয়ে দেখলো ইজা চুপ করে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। এই ভেবে আইজান আস্তে আস্তে হাঁটতে লাগলো, যাতে ইজার ঘুম ভেঙে না যায়, কারণ ইজা খুব ঘুম পাতলা। সবে মাত্র আইজান হাতের ঘড়িটা খুলেছে, তখন ইজা বলল, শুভ্রপরীর প্রেমিক পুরুষ কি আজ তার শুভ্রপরীকে নির্জনে হাঁটতে নিয়ে যেতে পারবে? তার শুভ্রপরীকে যে ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরেছে, তার শুভ্রপরী যে প্রেমিক পুরুষের সাথে সব বিষণ্ণতা মুছে ফেলতে চাইছে, প্রেমিক পুরুষ কি তার সঙ্গ দিবে? তখন আইজান মুচকি হেসে ইজার দিকে এগিয়ে এসে বলল, শুভ্রপরীর জন্য যে তার প্রেমিক পুরুষ সব করতে পারে, তাহলে সে কি আর এইটুকু করতে পারবে না? ইজা কিছু বলল না। তখন আইজান আবার বলল, আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। আপনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি কখনো ঘুমিয়েছি? মন খারাপ? হুম, আজকে তো আমাদের খুশির দিন, বাবার হত্যাকারী যে আজ জেলের ভেতর। আচ্ছা, আপনারা শরীফুল আলমকে অনেক মেরেছেন তাই না? হুম, আমি মারিনি, তোমার ভাইয়েরা মেরেছে। আর বলেছে তোমার পক্ষ থেকেও নাকি তারা মেরে দিয়েছে। তুমি নাকি বলেছো তোমার পক্ষ থেকে মারার জন্য। কারণ সেদিনের অ্যাক্সিডেন্টের পেছনে ওনার হাত ছিল, তাই ওনার কত বড় সাহস আপনাকে আঘাত করে। তার উপর ও আমার বাবাকে মেরেছে। ওকে কি করে ছাড়তাম আমি? শুধু আমি যেতে পারিনি ওখানে, না হলে ওকে কি করতাম আমি নিজেও জানি না। রিল্যাক্স ইরজা, এমনিতেও সে ছাড় পাবে না। আচ্ছা, খুনটা কি শরীফুল আলমই করেছিল নাকি আরো কারো হাত আছে? উনি সব দোষ স্বীকার করেছেন। উনি ছিলেন, ওনার সাথে আর কেউ ছিল না। আর অ্যাক্সিডেন্টের সেদিন ফোন উনি দিয়েছিলেন, ভয়েস চেঞ্জ করে কথা বলেছেন আমাদের সাথে। তার মানে সব দিক থেকে একমাত্র উনিই দোষী। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। যাক, বাদ দিন, আমাদের ওপর থেকে সব চিন্তা সরে গেল। এখন আমি ভাইরা একটা নর্মাল জীবন কাটাতে পারবো। সেদিন আপনারা না থাকলে তো বাবার সাথে আমিও আল্লাহর কাছে চলে যেতাম। আচ্ছা বাবা, বলবো না, বলছি সেদিন আমি আর বাবা। ফ্ল্যাশব্যাক। বাবা, তুমি তাড়াতাড়ি ভাইয়াদের বাড়ি আসতে বলো। সব সময় এত কিসের কাজ বলো তো? আমি এসেছি কয়েক মাস হলো, আর ভাইদের দেখো। মেয়ের কথা শুনে আজাহার মির্জা হেসে বলল, কেন মা, তোমার ভাইদের লাগবে কেন? তোমার বাবা কি তোমার সময় দিচ্ছে না? ব্যাপারটা তেমন না বাবা, আমি তোমাদের সবার সাথেই সময় কাটাতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আজ তো তুমি আর আমি ছাড়া আর কেউ বাড়িতেও নেই। কে বাড়িতে নেই যখন, তখন চলো আমি আর তুমি মিলে আজ রান্না করি, তোমার ভাইদের সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাইদের সাথে মিস্টার আইজানও আসবে নাকি? বোধ হয় আসবে। আচ্ছা চলো এখন রান্না শুরু করি। দুই বাবা মেয়ে মিলে রান্না শুরু করলো। ইজার মা মারা যাওয়ার পর আজহার মির্জা আর বিয়ে করেননি, কারণ তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। রান্নাবান্নাও তিনিই করতে পারে। দুজনে মিলে রান্না শেষ করে উপরে গেল। ইজা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো ওর বাবা আগে থেকেই বসে আছে। আজহার মির্জা মেয়েকে কাছে ডেকে বলল, আইজানের ব্যাপারে তোমার কি মত? তোমাদের বিয়েটা কিন্তু ছোটবেলায় ঠিক করা হয়েছিল, যদিও ইস্তিয়াকের সাথে আমার যোগাযোগ নেই। না থাকলে কি হবে, আমি আমার কথা রাখবো, কিন্তু তুমি যদি মত না দাও তাহলে অন্য কথা। তখন ইজা বলল, মিস্টার আইজান যেমন ছেলে, যে কোনো মেয়ে ওনার জীবনসঙ্গী হতে চাইবে, ওনাকে আমারও ভালো লাগে। কিন্তু বড় বাবার কি তোমার কথা মনে আছে? সে হয়তো কাজের চাপে ভুলে গেছে। সমস্যা নেই, তাতে কি হয়েছে, আমি তো মনে রেখেছি। তুমি জানলে কিভাবে মিস্টার আইজানি বড় বাবার ছেলে?
ওর বাবার আর ওর নাম দেখেই। তাছাড়া ইস্তিয়াকের সাথে ওর চেহারার মিল আছে। ও আচ্ছা। ওহ, তো আমি তো ভুলেই গেছি, আমাকে একটা কল করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে কল করে এসো। আচ্ছা। ইরজা রুমে চলে যায়। ও রুমে গিয়ে কথা বলতে থাকে। তখন কিছু লোক একটা গাড়ি নিয়ে ওদের বাড়িতে আসে। ইরজা ভাবে ওর ভাইয়া বোধহয় এসে পড়েছে, তাই ও কথা শেষ করেই নিচে আসবে বলে মনস্থির করে। কিন্তু কিছুক্ষণ পর ও একটা গুলির শব্দ শুনতে পায়। ও ফোন রেখেই তাড়াতাড়ি করে নিচে যায়। তখন ওর বাবাকে নিচে পড়ে থাকতে দেখে, আর হাত বুক থেকে মাথা দিয়ে রক্ত পড়তে, আর আশেপাশে কয়েকজন মুখোশধারী লোক। ওর সামনে আজহার মির্জার মাথায় আঘাত করে আর বুকে আবার আরেকটা গুলি করে, আর তা দেখেই চিৎকার দেয় বাবা বলে। ও দৌড়ে ওর বাবার কাছে যায়। ওর বাবা নিভু নিভু চোখে ওর দিকে তাকিয়ে আছে। তখন আজহার মির্জা অনেক কষ্ট করে বলল, আমার সময় বোধহয় ফুরিয়ে এসেছে। আজকে স্ত্রীকে খুব দেখতে ইচ্ছে করছে। আমার রুমের ড্রয়ারে একটা চিঠি আছে, ওটা স্ত্রীকে দিও। ওটা আমি কাল ওকে পাঠাতাম। আর হ্যাঁ, আমি বোধহয় তোমাদের বিয়ে দেখতে পারবো না। তুমি আইজানকে বিয়ে করে নিও। আর হ্যাঁ, এখন তুমি পালাও, ওরা এখানেই আছে। আমাকে ভেবে একদম কাঁদবে না, তুমি না স্ট্রং গার্ল। বাবা তুমি প্লিজ কথা বলো না। আজ বলতে না পারলে আর বলতে পারবো না। ভালো থেকো সবাইকে নিয়ে, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। এটুকু বলেই আজহার মির্জা চোখ বন্ধ করলেন। ইরজা কাঁদতে কাঁদতে বলল, বাবা চোখগুলো বাবা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হবে না, তোমার মেয়ে তোমাকে হসপিটালে নিয়ে যাবে। তখন ইরজা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাবাকে ছেড়ে দিলে যে আমাদের মরতে হবে মামুনি। অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, এখন কি এই জায়গা থেকে সরে দাঁড়াবো? কখনোই না। আমার স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি তোর ধারণাও নেই। ওহো, তাহলে এই মেয়েকে আজাহার লুকিয়ে রেখেছিল। সমস্যা নেই, আজ থেকে এই মেয়ের কথা কেউ জানতে পারবে না, কারণ এই মেয়েকে আজ আমি শেষ করে ফেলবো আজাহারের সাথে। শরীফুল আলম আরও কিছু বলবে, তার আগেই ওনার একটা কল আসে। উনি কথা বলতে একজনকে বলল, ওকে শেষ করে ফেল, আমার কাজ আছে, আমি আসছি। বলেই শরীফুল আলম ওখান থেকে চলে যায়। তখন একজন ইরজার দিকে এগোতে থাকে। তা দেখে ইরজা ওর বাবাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ওপর দিকে দৌড়তে থাকে। ও নিজের রুমে যেতে থাকে। তখনই কেউ ওর পায়ে গুলি করে, ও ওখানেই নিচে পড়ে যায়। ইরজা লোকটাকে ধাক্কা মারে। তখন লোকটা এক হাত পেছনে চলে যায়। লোকটা উঠে এসেই ইরজাকে ইচ্ছে মতো চড় থাপ্পড় মারতে থাকে। কিছুক্ষণ পর দরজা মাটিতে লুটিয়ে পড়ে। ইরজার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ওর ব্যথায় শরীর অসাড় হয়ে আসছে। ও নিবু নিবু চোখে ওর বাবার মৃতদেহের দিকে তাকিয়ে আছে আর শেষের কথাগুলো ভাবছে। লোকটা বন্দুক উঠিয়ে ইরজার দিকে তাক করে। তখনই আইজান আর ইরজার ভাইয়া আসে লোকটাকে ধরে। ইরজা ভাইয়েরা গিয়ে প্রথম ইরজাকে ধরে, তারপর ওর বাবার দিকে তাকাতে আটকে ওঠে আর ওরা এতিম হয়ে গেল। আইজান ওর টিম নিয়ে এসেছে, কারণ ইরজা আইজারের সাথে কথা বলছিল। তখনও ফোনের মাঝে গুলির শব্দ শুনতে পায়, আর ইরজার কোনো আওয়াজ না পেয়ে আইজানদের খবর দেয়, আর ওরা তাড়াতাড়ি ইরজাদের বাড়ি আসে। কিন্তু তাড়াতাড়ি এসেও কিছু করতে পারেনি। আইজান ইরজার অবস্থা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলে। তারপর ওকে হাসপাতালে ভর্তি করে আজহার মির্জার দাফন করা হয়। কিন্তু এখন খবরটাকে ধামাচাপা দেওয়া হয়। ইরজার জ্ঞান ফিরে ও কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়েছে, আর ওর বাবার কথা মনে পড়তেই ওর ভাইদের জানায় ইরজা এখান থেকে দূরে পাঠানো হতো, কারণ ইরজা মারা গেছে বলেই শরীফুল আলমকে জানানো হয়েছে। তাই ইরজা আর আইজান বিয়ে করে নেয়। বর্তমান
ইরজা এমনিতেই কাঁদলেও আজ কাঁদছে না, চোখ মুখ শক্ত করে বসে আছে। আইজান ইরজার অবস্থা দেখে বলল, ইরজা, তুমি তোমার নামের মতোই স্ট্রং। চলুন না আকাশ দেখি। তুমি না বললে নির্জনে হাঁটবে? চলো তাহলে নির্জনে হাঁটি। হাঁটবো তো, তার আগে আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে চাই। তোমার কি খুব মন খারাপ? ফাইজা বলল তুমি নাকি সকাল থেকেই চুপচাপ। হুম, বাবা বলেছে মন খারাপ না করতে, সবসময় হাসি খুশি থাকতে। সকাল থেকে একটু চুপচাপ, কারণ আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে আলাদা। সেদিনের কথাগুলো মনে পড়ছিল, তাই এখন মন খারাপ নেই। তাছাড়া আপনি আছেন তো, আমার মানসিক শান্তি। কফি খাবে? এখন তো ডিনার টাইম, সবাই হয়তো আমাদের জন্য। হ্যাঁ, তা ঠিক বলেছ। আচ্ছা, তোমার বাবা আমার বাবাকে কি চিঠি লিখেছে? জানি না, আমি বাবাকে জিজ্ঞেস করেছি, উনি বলেনি। আচ্ছা চলো নিচে যাই এখন। আপনি তো ফ্রেশ হননি, যান ফ্রেশ হয়ে আসুন, তারপর যাব। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হয়ে আসলে ইরজা আর আইজান নিচে চলে যায়। সবাই ডিনার করতে বসেছে, শুধু ইসহাক চৌধুরী কোথাও একটা বেরিয়েছে। কেউ কিছু বলেনি তাকে। খেতে খেতে ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজা তাহলে কাল তোমার ভাইদের আসতে বলো। ইশতিয়াক চৌধুরীর কথা শুনেই সবাই ইরজার দিকে তাকালো। ফাইজা বলল, ভাবির ভাইও আছে? কই, আমরা তো কিছু জানি না। অবশ্য ভাবির সম্পর্কে তেমন কিছুই জানি না। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজার মা বাবা কেউ নেই, মারা গিয়েছে। ওর শুধু 2 ভাই আছে। তখন ইরজা বলল, শুধু 2 ভাই না, এক ভাবিও আছে। সবার খাওয়া শেষে আইজান বলল, মা, আমরা এখন একটু ঘুরতে যাব। তখন আয়শা চৌধুরী বললেন, এখন রাতে? যেতাম না, কিন্তু তোমার বৌমা একটু আবদার করেছে ঘুরতে যাবে। থাক না, রাত হয়েছে তো। যাই না ইরজা, এমনিতে তো কোথাও যাই না, আজ একটু আবদার করেছে, একটু রাখি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে। ওকে মা, টেনশন করো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আইজানে ইরজা প্রথম লং ড্রাইভে এসেছে। তারপর একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি থামালো। আইজান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে ইরজার দিকে হাত বাড়িয়ে দিল। ইরজা মুচকে এসে আইজানের হাত ধরে নামলো। আইজান বলল, তো মিসেস, চলুন একসাথে নির্জনে হাঁটা বিলাস করি। নির্জনে হাঁটা বিলাস? এটা আবার কেমন কথা হলো জনাব? আরে, মানুষ কত রকমের বিলাস করে। বাগানে বসে বাগান বিলাস, চাঁদ দেখলে বলে চন্দ্র বিলাস, বৃষ্টিতে ভিজলে বলে বৃষ্টি বিলাস। আমরা যেহেতু নির্জনে হাঁটবো, তাই আমরা করব নির্জনে হাঁটা বিলাস। আইজানের কথা শুনে ইরজা হাসলো। এটার মাথার মনে হয় সমস্যা আছে। ইরজা আইজানের এক হাত জড়িয়ে ধরে আইজানের সাথে হাঁটতে লাগলো। হুট করে আইজান বলল, শুভ্রপরি, আমি তোমায় ভীষণ ভালোবাসি। ইরজা মুচকি হেসে বলল, তা হুট করে ভালোবাসি বলতে ইচ্ছে হলো কেন? যদি আর কোনোদিন বলতে না পারি। আইজানের এমন কথা শুনে ইরজার পা থেমে গেল। ও আইজানের দিকে তাকালো। আইজান অসহায় চোখে ইরজার দিকে তাকিয়ে আছে। তা দেখে ইরজার বুকটা থক করে উঠল। ও আইজানের গালে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? এমন কথা বলছেন কেন? ইরজার মুখটা কাদো কাদো হয়ে গেছে। তা দেখে আইজান ফিক করে হেসে উঠল আর বলল, আরে শুভ্রপরি, আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আইজানের কথা শুনেই ইরজার রাগ হলো আর বলল, আমি বাড়ি যাব, আমি আর হাঁটবো না আপনার সাথে। আইজান বুঝতে পারলো ইরজা রেগে গেছে, তাই ও বলল, সরি। আরে আমি তো জাস্ট একটু, তোমার প্রেমিক পুরুষ তোমার থেকে দূরে যাবে না। আপনার সাথে কথা নেই, এমন মজা কেউ করে? আচ্ছা বাবা, সরি। এই দেখো, কান ধরছি, আর এরকম মজা করব না, প্রমিস। আইজান ইরজার সামনে এসে কান ধরলো। ইরজা এক দৃষ্টিতে আইজানকে দেখছে। হুট করে ইরজা আইজানকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি, আপনি প্লিজ এরকম কথা আর বলবেন না। আমার কষ্ট হয় এরকম কিছু ভাবলে। আপনাকে সাথে নিয়ে বাঁচতে চাই আমি, আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ইরজা আইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আইজান ওর থেকে পালিয়ে যাবে। আইজানও ইরজাকে জড়িয়ে ধরলো। ইরজার মনে আছে কেউ একজন বলেছিল কাউকে জড়িয়ে ধরলে একদম শক্ত করে জড়িয়ে ধরবে।
হতেও পারে এটা তার শেষ জড়িয়ে ধরা, হতেও পারে এটা ওদের শেষ জড়িয়ে ধরা। ফুলাপা তাড়াতাড়ি দরজা খুলে। রাত 2টার সময় কেউ ইজার রুমে দরজা নক করছে। দরজা ধাক্কানোর আওয়াজে ইজার ঘুম ভেঙে গেল। পাশে তাকাতে দেখতে পেল তার প্রাণ ঘুমাচ্ছে নিশ্চিন্তে তার হাত ধরে। সে মুচকি এসে কপালে একটা চুমু খেয়ে হাত ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠল। এত রাতে তাকে ডাকছে কেন ভেবেই তাড়াহুড়ো করে দরজা খুলল। দরজা খুলতেই 25 বছর বয়সী একটা মেয়ে দেখা গেল। সে নর্মাল একটা সুতির 3 পিস পরেছে। ইজা বলল, কি হয়েছে আয়ানা, এত রাতে ডাকছো কেন? ফুলাপা তাড়াতাড়ি চলুন, গ্রাম থেকে দূরে কোনো একটা জায়গায় একটা গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা দেখে কয়েকজন নাকি গাড়িতে থাকা দুজনকে আমাদের হাসপাতালে দিয়ে এসেছে। হাসপাতালে একজন আছে, তবে সে সামলে নিতে পারছে না। এখন তো আশেপাশে আপনি ছাড়া কেউ নেই, আপনাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কতক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 2 ঘন্টার মতন হবে। ও আচ্ছা, তুমি যাও আর হাসপাতালে সব রেডি রাখতে বলো, আমি বোরকাটা পরেই আসছি। ইজা তাড়াতাড়ি রুমে এসে বোরকা পরে নিল। রুম থেকে বেরিয়েই ওর ছোট ভাই ইমদাদকে দেখতে পেল। ও মুচকি এসে ছোট ভাইয়ের সাথে আয়নাকে নিয়ে চলল ওদের হাসপাতালে। হাসপাতালে পৌঁছে দিয়েই ইমদাদ আবার বাড়ি চলে গেল। হাসপাতালে যেতে এই দুজন নার্স ওর দিকে এগিয়ে এসে বলল, ম্যাডাম, সব কিছু রেডি করে রেখেছি। গুড, এখন দেখি কতটা কি হয়েছে। ইজা লোক দুটোকে দেখে চমকে গেল। এ যে ওর পরিচিত দুটো মুখ, তিশা আর ওর হাজবেন্ড ইজা। ইজা এক পা পিছিয়ে গেল। ও ঘামতে শুরু করলো, কিন্তু এখন যে পেছনোর সময় নয়, কারণ ওদের অবস্থা খুব একটা ভালো না। ইজা কয়েকটা বড় বড় শ্বাস নিল। তারপর ওদের ট্রিটমেন্ট শুরু করলো। কয়েক ঘন্টা পর ওদের ট্রিটমেন্ট শেষ করে ওদের কেবিনে দেওয়া হয়েছে। ওদের ট্রিটমেন্ট করে বের হয়ে দেখলো কেবল 4:30 বাজে, আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। ও ফ্রেশ হয়ে এলো আর অজু করলো। কিছুক্ষণ পর আজান দিল। ও ফজরের সালাত আদায় করে নিল। আজ কেন যেন খুব কষ্ট লাগছে। ও গিয়ে সকল পেশেন্টকে দেখে এলো। ওর মনটা অস্থির লাগছে, তাই সূরা রহমান ছেড়ে হেডফোন দিয়ে শুনতে লাগলো। আর রহমান সূরাটি শুনলেই মনের ভিতর অদ্ভুত রকম শান্তি লাগে। সূরা রহমান শুনতে শুনতে কখন যে ইচ্ছা ঘুমিয়ে পড়েছে ওর ঠিক খেয়াল নেই। ওর ঘুম ভাঙলো হাসপাতালে চেঁচামেচিতে। তবে কেউ এসে চিৎকার করছে। এরকম ছোট হাসপাতালে তার মেয়ে আর মেয়ের জামাইকে কেন আনা হয়েছে এই নিয়ে। ইজা বেরিয়ে দেখলো বেশ ছোটখাটো একটা জটলা। তা দেখে ইজা গম্ভীর গলায় বলল, কি হচ্ছে এখানে? এটা হসপিটাল, কোনো মাছের বাজার না যে এখানে এসে ইচ্ছা মতো চিৎকার করবেন। পেছনে কারো এরকম কথা শুনে সবাই পেছনে তাকালো আর তাকিয়েই অবাক হয়ে গেল। সাথে ইজা নিজেও। ওর সামনে দাঁড়িয়ে আছে পুরো চৌধুরী পরিবার। এটা দেখে ইজা মুখে দুশ্চিন্তা দেখা গেল। দীর্ঘ 5 বছর পর এদের সবাইকে সামনে দেখলো। ইজার ভেতরটা হাহাকার করে উঠলেও ইজা উপরে শক্তভাবে বলল, এখানে হচ্ছেটা কি আয়না? তখন আয়না এগিয়ে এসে তমা চৌধুরীর দিকে ইশারা করে বলল, ফুলাপা, উনি বলেছে তার মেয়ে আর তার মেয়ের জামাইকে এত ছোট হাসপাতালে কে নিয়ে এসেছে? যে কোনো হসপিটাল হলো নাকি? এখান থেকে তাদের নিয়ে চলে যাবে। সব শুনেই ইজার মুখ শক্ত করে বলল, এত ছোট হাসপাতালে কে নিয়েছে তাকে কথা না শুনিয়ে বরং তার শুকরিয়া আদায় করুন, কারণ সে সঠিক সময় হাসপাতালে না আনলে আপনার মেয়ে আর মেয়ের জামাই দুজনেই মর্গে থাকতো। এই হসপিটাল শুধু দেখানোর জন্য বানানো হয়নি, মানুষের সেবার জন্য বানানো হয়েছে। আপনার ইচ্ছে হলে এখনই ওদের নিয়ে যান, আমরা কিচ্ছু বলবো না। ইজা এটুকুই বলে যেতে নিল। সকলে অবাক চোখে ইজাকে দেখতে লাগলো। ইজা এখানে, কিন্তু কেন? তখন ফাইজা ভাবি বলে ইজাকে জড়িয়ে ধরলো। ইজা এখানে থাকতে কষ্ট হচ্ছে, এই মানুষগুলোকে ও ফেস করতে পারছে না। ফাইজা বলল, কতদিন পর তোমায় দেখলাম ভাবি, প্রায় 5 বছর পর। তুমি কোথায় ছিলে? ইজা ফাইজাকে ছাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমি আপনার ভাবি নই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আয়না, আমার কেবিনে স্ট্রং কফি পাঠাও। বলেই ইজা ওর কেবিনে চলে গেল। ইশতিয়াক চৌধুরী কিছু বলতে চেয়েও বলল না। আয়েশা চৌধুরী আর ফাইজার চোখ ছলছল করে উঠল।
তুহিন একজন নার্সকে বলল। ইনি কে? তখন নার্সটা উত্তরে বলল, ইনি আমাদের হাসপাতালের ডাক্তার। এই হাসপাতালটা ওনার বাবা দিয়েছিল। উনি যখন বিদেশে থেকে পড়ে দেশে ফিরে আসেন, তখন ওনার বাবা এই হাসপাতাল বানান। উনি ফিরে আসার কিছু মাস পর ওনার বাবা মেরে ফেলা হয়। ওনার বাবা ছিলেন বড় ব্যবসায়ী আর এখানকার চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পর তিনি এখানে ছিলেন না, কোথায় যেন গিয়েছিলেন। তার 1 বছর পর উনি আবার গ্রামে ফিরে আসেন আর এই হাসপাতালে ডাক্তারি শুরু করেন। উনি প্রায় 4 বছরের বেশি ধরে এখানে আছেন। এত বছর ডাক্তার সেই বিদেশ থেকে পড়াশোনা করে এসে সেই ছোট্ট হাসপাতালে কাজ করে। মাঝে মাঝে অবশ্য ঢাকায় বড় বড় অপারেশন করতে যায়, কিন্তু দিন শেষে এই গ্রামে এসে ফিরে আসে। আবার আপনাদের পেশেন্ট দুজনের চিকিৎসা তো উনিই করছে। বলেই নার্সটা চলে গেল। ইজ্জা এমন কেউ ছিল ওরা বুঝতেই পারেনি। তখন ফাইজা বলল, ভাবি ডাক্তার ছিল, অথচ আমরা কেউ বুঝতেই পারিনি। এই জন্যই বোধ হয় ভাইয়ার অ্যাক্সিডেন্টের সময় অত ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিল, আর কাগজটায় শুধু ওষুধ লিখেছিল। ভাবিকে মলে আপু কত কথা শুনিয়েছেন, আমার খালাতো বোন কত কথা বলেছে, কিন্তু ভাবি কখনো বলেনি সে একজন বিদেশ ফেরত ডাক্তার। ইশতিয়াক চৌধুরী চুপ করে বেঞ্চে বসে রইল। চৌধুরী বাড়ির সকলেই হতবাক, কারো মুখে কোনো কথা নেই। আয়েশা চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তিনি এই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, এমনকি ওদের থেকে এই ইজ্জা নামক অস্তিত্বকে মুছে ফেলেছে। ইজ্জা নিজেই কেবিনে গিয়ে মাথা ধরে বসে রইল। কিছুক্ষণ পর আয়না কফি নিয়ে এলো। আয়না ইজ্জাকে দেখে 4 বছর আগে আয়নার সাথে দেখা হয়েছিল ঢাকায়। আয়না আইজানের ওখান থেকে আসার পর ওর ভাইয়েরা ওর দেখাশোনার জন্য রেখেছিল। তারপর ঢাকা থেকে গ্রামে চলে আসার পর আয়না ওর সাথেই আসে আর ইফজার সব কিছু দেখাশোনা করে। ও কফি দেখে মাথা তুলে কফিটা নেয়। তখন আয়না বলে, ওরাপু, তুমি ঠিক আছো? ইফজা মুচকি হেসে বলে, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। তুমি কি ওনাদের চেনো? মানে তোমাকে দেখে মনে হলো তুমি চেনো, কিন্তু তুমি তো স্বীকার করতে চাইছো না। যারা আমার কেউ নয় তাদেরকে স্বীকার করায় আর না করায় কি আসে যায়। আয়না আর কিছু বলল না, কেবিন থেকে বেরিয়ে গেল। ইফজা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজে। তা দেখে ও অন্য কিছু ভাবতে লাগলো। মামনি, দেখেছো আজ হাসপাতালে কত মানুষ? আম্মু মনে হয় আজ খুব ব্যস্ত, বুঝতে পারলে? ছোট্ট 4 কি 5 বছরের ছেলে ইয়াদ এর কথা শুনে হাসলো আইরিন। সে আজ হাসপাতালে এসেছে তার মায়ের সাথে খাবে বলে। সকালে ঘুম থেকে পাশে মাকে না পেয়ে কি কান্না! আইরিন বুঝিয়ে বুঝিয়ে কোনো রকমে কান্না থামিয়েছে। কান্না থামার পরে তার আবদার হয়েছে হাসপাতালে এসে তার মায়ের সাথে খাবে। হাসপাতালে আসতেই অনেকগুলো লোক দেখতে পেল। সচরাচর এত লোকের দেখা পাওয়া যায় না, গ্রামের ভেতরে হাসপাতাল তো তাই। আইরিন মুচকি হেসে বলল, ইয়াদ বাবা, এত মানুষ হলেও কিন্তু তোমার মা অত ব্যস্ত না যে তোমার সাথে খাবার খাবে না। চলো ভিতরে যাই, তারপর দেখি। একটু সামনে আগাতেই আইরিন চৌধুরী বাড়ির সকলকে দেখে থমকে গেল। ওনারা এখানে কি করছে? ওর ইজ্জার কথা মনে পড়তেই আইরিন তাড়াতাড়ি করে ইজ্জার কেবিনের দিকে হাঁটা ধরল। তখন ইয়াদ বলল, মামনি, এত তাড়াতাড়ি হাঁটছো কেন? আমি ছোট মানুষ, আমি কি তোমার সাথে হেঁটে পারি বলো তো? এ কথা শুনেই আইরিন হাঁটা থামিয়ে দিল আর বলল, ওহো, যে সারাদিন বিগ বয় বলে চেঁচায় সে এখন নিজেকে ছোট মানুষ বলছে। ইয়াদ মুচকি হেসে বলল, সব জায়গায় বিগ বয় হতে নেই, না হলে সে লস খায়। তখনই ইজ্জা বেরিয়ে তিশার রুমের দিকে দৌড়ে যাচ্ছে। তিশার রেসপন্স করছে, কিন্তু ওর মনে হয় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইজ্জার দৌড় দেখে চৌধুরী বাড়ির সকলে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ আগেই একটি নার্স ওদের সামনে দিয়ে গেল, আর এখন ইজ্জা দৌড়ে সেদিকে গেল। তিশা আর তিশার হাজব্যান্ডকে সকলে একবার করে দেখে গেছে। তিশার হাজব্যান্ডের থেকে তিশার অবস্থা বেশি খারাপ। তখন ইশতিয়াক চৌধুরী একটা নার্সকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই দৌড়াদৌড়ি করছে কেন? পেশেন্ট মনে হয় শ্বাস নিতে পারছে না ম্যাডাম,
তো দেখছে, ইনশাল্লাহ খারাপ কিচ্ছু হবে না। চৌধুরী পরিবার চিন্তায় পড়ে গেল। তখন ইয়াদ গুটি গুটি পায়ে ইশতিয়াক চৌধুরীর পাশে দাঁড়ালো। তমা চৌধুরী তো কেঁদে উঠল। আইরিনও গেল ইয়াদের সাথে। ইয়াদ ইশতিয়াক চৌধুরীর হাত ধরে বলল, ওই দাদুটা কান্না করছে কেন? কারো কি কিছু হয়েছে? এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী ইয়াদের দিকে তাকালো। পিচ্চি একটা বাচ্চা ওনার হাত ধরে জিজ্ঞেস করছে। উনি নিচু হয়ে বলল, ওনার মেয়ে অসুস্থ, তাই উনি কাঁদছে। কি হয়েছে ওনার মেয়ের? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ইয়াদ তমা চৌধুরীর কাছে গিয়ে বলল, কান্না করো না দাদু, দেখবে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো। জানো আমার আম্মু বলে আল্লাহ তাআলা সব ঠিক করে দেয়। আমি অসুস্থ হলেই আম্মু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে জানো, আর আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই কথাগুলো শুনে তমা চৌধুরী কান্না বন্ধ করে ইয়াদের দিকে তাকালো। ইয়াদ মুচকি হেসে আইরিনের কাছে চলে গেল আর আইরিনকে বলল। চলো মামুনি, আমরা কেবিনে যাই। তখন আয়েশা চৌধুরী আইরিনকে বললেন, তোমার ছেলে বুঝি? তখন আইরিন মুচকি হেসে বলল, বলতে পারেন আমার ছেলে। নাম কি ওর? তখন ইয়াদ বলল। আমার নাম ইয়াদ। তখনই ইরজার রুম থেকে বেরিয়ে এলো ইয়াদ। বলেই দৌড়ে ইরজার কাছে গেল। আজ যেন সকলে অবাক হওয়ার দিন। কি হচ্ছে এখানে কারো মাথায় ঢুকছে না। ইরজার ইয়াদকে দেখে হাসি ফুটে উঠল। ইয়াদ ইরজার সামনে দাঁড়াতেই ইরজা বলল, কি রাজকুমার, আজ সকাল সকাল হসপিটালে? একসাথে নাস্তা করব তাই। তাছাড়া ইয়াদ তার আম্মুকে অনেক মিস করছিল। সকালবেলা ঘুম থেকে তার আম্মুর চেহারা দেখিনি তাই। আচ্ছা তুমি কেবিনে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে। বলেই ইয়াদ চলে গেল। ইরজা সকলকে বলল, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের মেয়ে এবং মেয়ের জামাই দুজনেই ভালো আছেন। দুদিনের মতো এখানে থাকতেই হবে, কারণ এই অবস্থায় তাদের অন্য জায়গায় শিফট করতে পারবেন না, তাদের অসুবিধা হবে। বলেই ইরজা যেতে নিল। তখন আয়েশা চৌধুরী বললেন, ইরজা শোনো। ইরজার পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। আয়েশা চৌধুরী আবারও বললেন, এই ছেলেটা কি তোমার? ইরজা ও কি আমার আই? ইরজা বাকিটুকু আর বলতে দিল না, তার আগেই বলল, আমার জানা মতে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে যেহেতু নেই, সেহেতু আমার ছেলের সাথেও থাকার কথা নয়। বলেই ইরজা হাঁটতে লাগলো। আয়েশা চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ইশতিয়াক চৌধুরী নির্বাক শ্রোতা, ওনার কিছুই বলার নেই। আইরিন ওখানেই দাঁড়িয়েছিল। আইরিন ও ইরজার সাথে হাঁটতে লাগলো ও আইরিনকে বলল, ভাবি, তুমি ওকে এখানে এনেছো কেন? জেদ করছিল, তাই ওর জেদ তো জানিসই। সকালবেলা তোকে না পেয়ে সে কি কান্না। কি, ও কান্না করেছে? হুম। তুমি খেয়েছো? আমি খেয়েই এসেছি। আমরা অনেক বলেও ইয়াদকে খাওয়াতে পারিনি, তাই তো নিয়ে এলাম। ও আচ্ছা। মন খারাপ? তখন ইরজা আইরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো, আর আমাকে তো সেই স্থান থেকে বের করে দেওয়া হয়েছে। আহা, এর থেকে শান্তির আর কি হতে পারে? আইরিন কিছু বলল না, অসহায় চোখে ইরজার দিকে তাকালো। তখন ইরজা বলল, ভাবি, তুমি এখন বাড়ি যাও, ওনাদের খাবারের ব্যবস্থা করো। আমার জানা মতে এখানে ওনাদের কেউ নেই, আর ভাইকে দিয়ে খাবারগুলো একটু হাসপাতালে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আইরিন চলে গেল। আইরিন হচ্ছে ইরজার বড় ভাবি, সাথে ইরজার বেস্ট ফ্রেন্ড। ইরজা কেবিনে ঢুকে দেখতে পেল ইয়াদ চুপ করে বসে আছে। ইরজা গিয়ে মুচকি হেসে বলল, তা রাজকুমার, এত বেলা হয়ে গেছে, খায়নি কেন? আর শুনলাম কান্নাও করেছে। বিগ বয়রা কাঁদে নাকি? তখন ইয়াদ বলল, আমি কেঁদেছি তোমাকে কে বললো মামুনি, তাই না? আর আমি তো রোজ তোমার সাথেই খাই, তাই আজও খাবো। তাছাড়া তোমার হাতে ছাড়া খেলে আমার পেটই ভরে না। আচ্ছা ঠিক আছে, এখন চলো খেয়ে নাও। ইরজা আয়াতকে খাওয়াতে লাগলো আর নিজেও খেতে লাগলো। পর্দার আড়াল থেকে আয়েশা চৌধুরী দেখলেন। ওদের খাওয়া শেষে ইরজা ইয়াদকে আয়নার সাথে বাড়ি পাঠিয়ে দিল।
হাসপাতালে থেকে ওদের বাড়ি যেতে 10 মিনিট সময় লাগে। তখন ইর্জার ভাই ইরফান আসলো খাবার হাতে নিয়ে। ও গিয়ে ইশতিয়াক চৌধুরীর কাছে গেল আর বলল, আসসালামু আলাইকুম বড় বাবা। ইশতিয়াক চৌধুরী মাথা তুলে ইরফানকে দেখে বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমি এখন এখানে? আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। এখানে তো আপনাদের পরিচিত কেউ নেই, আমরাই আছি। তাই এখন সবাই খেয়ে নিন, তারপর বাসায় যে রেস্ট নিন। এদিকটা ফুল দেখে নেবে। তোমাকে কে বললো আমরা এখানে? একটু আগে আমার স্ত্রী এসেছিল ইয়াদের সাথে, ও গিয়ে খবর বলেছে। তোমার স্ত্রী আমাদের চিনলো কিভাবে? ও সবাইকে চিনে যাক, এসব বাদ দিন, এখন খাবার খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেছে। তখনই ফাইজা বলল, বাবা উনি কে? ও হচ্ছে ইরজার ভাই, আমার বন্ধু আজহারের ছেলে। ইরফান সকলকে বলে কয়েক ওদের বাড়িতে নিয়ে গেল। এতগুলো মানুষ থাকলে থাকবে কোথায়? এত কিছুর মাঝে ইশতিয়াক চৌধুরীকে দেখা গেল না। ইরজার 2 ভাই, বড় ভাই ইরফান আর ছোট ভাই ইমদাদ। ইরফান থেকে ইমদাদ আর ইরজা 5 বছরের ছোট। ইরজা আর ইমদাদ টুইন ছিল। এরা আজ দুপুরেও বাড়ি যায়নি। তিশার জ্ঞান ফিরে 11টার দিকে। সকলে তিশা আর ওর হাজবেন্ডের সাথে দেখা করে। বিকেলে ইরজা একটা খোলা মাঠের কিনারে দাঁড়িয়ে নদী দেখছে। আকাশটা মেঘলা ঠিক। তখন ওর মনের মতো কিছুক্ষণ পর বৃষ্টি পড়তে শুরু করলো। ইরজার কোনো হেলদোলি নেই। ও চোখ বন্ধ করে বৃষ্টিকে অনেক কাছ থেকে অনুভব করতে লাগলো। ঠিক তখনই ওর পাশ থেকে কেউ একজন বলে উঠল, একা একা বৃষ্টি বিলাস করা কিন্তু উচিত নয় মেয়ে। ইরজা পাশে ফিরেই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে বলল, আপনি এলেন কখন? এই তো কিছুক্ষণ আগে, কিন্তু তোমার প্রেমিক পুরুষ যে তোমার উপর অভিমান করেছে। কেন অভিমান করেছে কেন? এই যে তার প্রেমিক পুরুষকে ছাড়া সে বৃষ্টি বিলাস করছে। ওকে বাবা, সরি, চলুন এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। চলো। শুভ্রপরি একটা গান শোনাবে? গান? আর আমি? তুমি এমনিতে তো আমি শোনাই, আজ তুমি শোনাও। এই বৃষ্টির মাঝে গান মন্দ লাগবে না। আচ্ছা ঠিক আছে। ইরজা তার প্রেমিক পুরুষের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অধিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। অধিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। অধিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর নিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর নিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ইজার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখেও তার প্রেমিক পুরুষ মুচকি হাসল। তা দেখে ইজা বলল, আপনি খুব খারাপ আইজান, আপনি খুব খারাপ। একথা শুনে আইজানের মুখের হাসি আরো চওড়া হলো। তখন আইজান মুচকি হেসে বলল, শুভ্রপরি, তোমার আমার প্রথম দেখা মনে আছে তো নাকি ভুলে গেছো? আপনার সাথে দেখা হওয়ার পর আপনার সাথে কাটানো সব মুহূর্ত আমার পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। ইরফান, ইমদাদ আর আইরিন ইজ্জাকে নিয়ে টেনশন করছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে অথচ ইজ্জার খোঁজ নেই। আয়নারকে ফোন দিয়েছিল, ও নাকি আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। এছাড়াও বৃষ্টিতে ভিজতে ইজ্জা অসুস্থ হয়ে পড়ে। ইয়াদ কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করছে আম্মু কখন আসবে। ওরা কিছুই বলতে পারছে না। আপাতত তমা চৌধুরী আর তুহিন বাদে সকলেই মির্জা বাড়িতে রয়েছে। ওদেরকে দেখেই ইশতিয়াক চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে? তোমাদের দেখে মনে হচ্ছে টেনশনে আছো। তখন ইরফান বলল, আসলে বড় বাবা, ইরজা বেরিয়েছে হাসপাতাল থেকে আরো আগে। বাইরেও বৃষ্টি হচ্ছে, ও কোথায় আছে বুঝতে পারছি না। বৃষ্টিতে ভিজছে নাকি জানি না, বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। একথা শুনে ইশতিয়াক চৌধুরী ও চিন্তায় পড়ে গেলেন। তখনই ইয়াদ কোলে নিয়ে আয়শা চৌধুরী ওদের কাছে এসে বলল, আইরিন ইয়াদ ঘুমিয়ে পড়েছে, ওর রুমটা দেখিয়ে দাও, শুয়ে দিয়ে আসি। না না, সমস্যা নেই, তুমি চলো, রুমটা দেখিয়ে দাও। আইরিন কিছু না বলেই ইরজার রুম দেখিয়ে দিল। আয়শা চৌধুরী ইরজার রুমে ঢুকেই অবাক। একপাশে অনেক বই। হুট করে নজর পড়ল দেয়ালে। সেখানে বড় বড় করে লেখা, ইরজা প্লাস ফুয়াদ সমান সমান ইয়াদ আইজান চৌধুরী। এটা দেখে আয়শা চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কেন সেদিন তিনি ইরজাকে ভুল বুঝেছিল? কেন ওভাবে অসুস্থ অবস্থায় ওকে বের করে দিয়েছিল? এই কিছুর জন্য ইশতিয়াক চৌধুরী তার থেকে এত বছর ধরে কথা বলল না। ফায়জাও দূরে দূরে থাকে। আজ অনেকদিন পর চৌধুরী পরিবারের সাথে দেখা হয়েছে তোমার, তাই না? আইজানের প্রশ্নে ইরজা ওর দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছিল, পুরনো ক্ষতগুলো তাজা হয়ে উঠেছিল, তাই না? হয়তোবা, তবে আমি স্ট্রং, বুঝলেন তো? এইসব কথা বাদ দিন। আমি তাদের সম্পর্কে কিছু শুনতে চাই বা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন বলো তিশা আর ওর হাজবেন্ড কেমন আছে? আর ওদের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। তিশাপুরা রাতে লং ড্রাইভে এসেছিল, তখন হুট করে একটা গাড়ি আসে ওদের সামনে। তখন হুট করে আসাতে গাড়ির কন্ট্রোল করতে পারিনি। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একটা বড় গাছের সাথে খুব জোরে বাড়ি খায়। তার থেকেই এই অবস্থা। ও আচ্ছা। এখন এইসব টপিক বাদ দিন তো। যখন আমি আর আপনি থাকবো তখন শুধু অন্য কেউ থাকবে না, আমরাই থাকবো। আমাদের ছেলেও না? ইরজা কিছু বলল না। তখন আইজান বলল, তুমি না বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়ো, আর বৃষ্টিতে ভিজতে হবে না, বাড়ি যাও। এসব টপিক বাদ দিন। যখন আমি আর আপনি থাকবো তখন শুধু আমরাই এখানে, অন্য কেউ থাকবে না। বাড়ি গেলেই যে আপনাকে হারিয়ে ফেলবো, আপনি তো আর আমার সাথে যাবেন না, ঠিক এখান থেকে চলে যাবেন। কিন্তু আমার যে আপনার সঙ্গ প্রয়োজন। বৃষ্টিতে ভিজে যদি আরেকটু প্রেমিক পুরুষের সঙ্গ পাই তাহলে এই ক্ষতি কি? আইজান কিছু বলল না, মুচকি হাসল, যেন কেউ তাকে হাসির জন্য কাজে রেখেছে। শুভ্রপরি, তুমি ভীষণ চালাক হয়ে গেছো। ইরজা আইজানের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি আমার শুভ্রপরি ডাকেন কেন? অনেকবার এইসব কথা জিজ্ঞেস করলেও আপনি কিন্তু একবারও উত্তর দেননি। ইরজা এমন কথায় আইজান চমৎকার হেসে বলল, তোমায় যেদিন প্রথম দেখি তখন তুমি যে শুভ্র রঙের একটা গাউনে ছিলে, মাথায় ছিল শুভ্র রঙের হিজাব। শুভ্র রঙের গাউনটা তোমার গায়ে অনেক শোভা পাচ্ছিল, মনে হচ্ছিল কোনো পরী হেঁটে আসছে।
একদম পরীদের মতো লাগছিল তোমাকে। সেদিনই মনে মনে তোমার নাম বানিয়ে নিয়েছিলাম শুভ্রপরী। শুভ্র রঙের ছিলাম আমি। ছোট ভাইয়া আর বাবা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। মাঝপথে গিয়ে জানতে পারি বড় ভাই আর ওনার এক বন্ধু আসছে, আমাদের বাড়িতে এসেছে। তাই বাবা অনুষ্ঠানে না গিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখি আপনি আর বড় ভাইয়া দরজার সামনে এমনভাবে বসেছিলেন, মনে হচ্ছিল দুটো এতিম বাচ্চা বসে আছে। সেদিন আপনাদের মুখের অবস্থা দেখে হেসে উঠেছিলাম। কথাটা বলেই ইরজা হেসে উঠল। তা দেখে আইজানও হেসে বলল, সেদিন ওই মায়াবী হাসিতেই তো ফুয়াদ আইজান চৌধুরী বাধা পড়েছিল, ছোট্ট কিশোরী বাচ্চার ঝলমল হাসিতে। আইজানের কথা শুনে ইরজা লজ্জা পেল। তখন আইজান আবারও বলল, তোমার প্রথম দেখাটা তখন হয়েছিল, তখন তুমি ক্লাস 8-এ পড়তে। তবে যাই বলো না কেন, আমাদের দ্বিতীয় দেখাটা হয়েছিল ঐতিহাসিক। যদিও তোমার চেহারা দেখেছিলাম না, তখন শুধু চোখ দুটো দেখেছিলাম। আনিকারা তোমায় চিঠি দিতে বলেছিল আমাকে, আর তুমিও দিয়েছিলে আমাকে। চিঠি পড়ে তোমাকে কলেজের ছাদ থেকে লাফ দিতে বলেছিলাম, আর তুমি কি বলেছিলে ভেবেই আমি অবাক হয়ে যাই। তখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তে, এই জন্যই বোধহয় বুঝতে পারিনি ওটা তুমি হতে পারো। বলেই আইজান হাসলো। ফ্ল্যাশব্যাক। আত্মহত্যা করা মহাপাপ। তার থেকে বরং আপনাদের ভার্সিটির ছাদ থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিন, তাহলে আর সেটা আত্মহত্যা বলে গণ্য হবে না। আমিও একটু শহীদী মৃত্যুবরণ করতে পারবো। ইরজার এমন কথায় ভার্সিটির ওর আশেপাশে থাকা সকল স্টুডেন্ট অবাক হলো। সাথে সব থেকে অবাক হলো ও যে ওকে ছাদ থেকে লাফ দিতে বলেছে সে হলো আইজান। ও ভাবছে এই মেয়ে একটুও ভয় পাচ্ছে না, উল্টো ওকে বলছে ধাক্কা দিতে, তাহলে নাকি আত্মহত্যা বলে গণ্য হবে না। ও নিজেই সামলিয়ে বলল, এই তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তোমার কি একটু ভয় করছে না? আরে ভয় করব কেন? আল্লাহ তাআলা জন্ম মৃত্যু আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আমার যদি এইভাবে মৃত্যু হয় তো হবে, তাতে আর কি করা যাবে বলুন তো? একথা শুনেই আইজান আরও অবাক হলো। আসলে কি হচ্ছে ও বুঝতে পারছে না। তবে কি এই চিঠিটা ও লেখেনি? ও বলল, তাহলে চিঠিতে যে লিখেছো আমার জন্য তুমি সব করতে পারবে, এমনকি মরতেও পারো আমার কথায়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই চিঠিটা লিখিনি। আমি ভার্সিটি ঢুকতেই কিছু মেয়েরা আমার পথ আটকায় আর একটা চিঠি দিয়ে বলে আপনাকে দিতে। আমি আপনার সামনে দাঁড়ালাম, আপনি হাত বাড়ালেন, আমিও আপনার হাতে দিয়ে দিলাম। আমি কিছু বলবো তার আগেই চিঠি খুলে পড়তে লাগলেন। আমি আর ডিস্টার্ব করলাম না। চিঠিটা পড়েই আপনি আমাকে বললেন আমাকে ছাদ থেকে লাফ দিতে। আমাকে বলার কোনো সুযোগই দিলেন না। এখানে আমার কি দোষ বলুন তো? আইজান অবাক হয়ে বলল, তুমি যে সত্যি বলছো সেটা বিশ্বাস করব কিভাবে? তুমি তো এখন আমার থেকে বাঁচতে মিথ্যাও বলতে পারো। তখন ইরজা দাঁতে দাঁত চেপে বলল, এই ইরজা আজরিন কখনো মিথ্যা কথা বলে না। তার থেকেও বড় কথা, আমি এই ভার্সিটিতে পড়ি না, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ইরজার এমন কথায় আইজান একটু ভরকালো, কারণ নামটা চেনা চেনা লাগছে। মুহূর্তেই মনে পড়ল তার শুভ্রপরীর কথা। ও নিজেই সামলিয়ে বলল, কোন মেয়েরা তোমার পথ আটকিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো তো। ওই যে গেটে বাদ দিকে 4জন মেয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে হাসছে, সে মেয়েগুলোই বলেছে। আইজান ওইদিকে তাকিয়ে বুঝতে পারলো আসল কাহিনীটা। ও আইজানের সাথে পড়ে নানাভাবে আইজান আর ইরফানকে জানালো ওরা নতুন মেয়েদের দেখলেই এরকম উদ্ভট জিনিস করে। একটু পরেই ওকে এসে কথা শোনাবে। ওর মাঝে মাঝে মনে হয় এদের যদি কিছু করতে পারতো। ও এমনিতেও খুব রাগী। একদিন রেগে বলেছিল অনেক কিছু, কিন্তু ওরা কানে নেয়নি। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখা করাবো তোমার ভাইয়ার সাথে। আমাকে ধাক্কা দিবেন না। তার কোনো প্রয়োজন দেখছি না, কারণ চিঠিটা তুমি লেখনি। আচ্ছা এই চিঠিতে কি আছে বলুন তো? আমাকেও দিন, আমিও একটু পড়ি। আচ্ছা, তোমাকে দেখতে তো অনেক ছোট লাগছে। তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আইজান অবাক হয়ে বলল, কি ইন্টার ফার্স্ট ইয়ারে? ও মনে মনে ভাবলো তার শুভ্রপরী এখন আর ছোট্ট নেই, অনেকটাই বড় হয়ে গেছে। তখন ওই মেয়েগুলো ওদের কাছে এসে বলল, আরে বা আইজান, তুই তো দেখি খুব এগিয়ে। মেয়েটা একটু আগে তোকে লাভ লেটার দিল আর এখনই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস?
তুমি ভালো করেই জানো আনিকা আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আর এটাও জানো তুমি যে এই চিঠিটাও না তোমরা দিয়েছো, কিন্তু এবার একটু ভুল জায়গায় লেগে গেছে, বুঝলে তো? তখন ইরফান এলো। ইরজা ভাইয়া বলে ইরফানের কাছে গেল। মেয়েরা তা দেখেই ওখান থেকে চলে গেল, কারণ সব জায়গার পর ইরফান কি করবে ওদের জানা নেই। ইরজা ইরফানের সাথে কথা বলল। তখনই ইরফান বলল, আয় তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আইজান, যে আমার সাথে আমাদের বাড়িতে গিয়েছিল। ও আচ্ছা। বর্তমান। ইরজা পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছে। পুরনো স্মৃতি মনে করেই ওর মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণ বৃষ্টি ভেজার জন্য ওর খুব ঠান্ডা লাগছে, শরীরটায় ভিজে সাদা হয়ে গেছে। এখন অবশ্যই বৃষ্টিটা নেই, কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ও দেখতে পেল আইজান চলে যাচ্ছে। ও আস্তে আস্তে হাত বাড়িয়ে বলল, আইজান প্লিজ যাবেন না এখন। আইজান। আইজান চলে গেল। আর ওখানেও ঝাপসা চোখে কাউকে দৌড়ে আসতে দেখলো। ও আর নিজেকে সামলাতে পারলো না, ঢলে পড়লো ধরণীর বুকে। কিন্তু পড়ার আগেই ইমদাদ ওকে ধরে ফেললো। বৃষ্টি কমার পরেই ইমদাদ বাড়ি থেকে বেরিয়ে বোনকে খুঁজতে। ইমদাদ ইজাকে ডাকতে লাগলো। ফুল বনু, কি হয়েছে তোর? তখনই ইজা আস্তে করে ছোট বলল, ভাইয়া উনি আজও চলে গেছেন ভাইয়া। উনি আমার ডাক শোনেননি। বলতে বলতেই ইজা অজ্ঞান হয়ে গেল। ইজা কি বলল ইমদাদ বুঝতে পারলো না। ইমদাদ তাড়াতাড়ি করে ইজাকে বাড়ি নিয়ে এলো। বোনের অবস্থা থেকে ইমদাদের চোখটা ভিজে উঠল। ইজার সাথে ইমদাদও ভিজে গেছে। এদিকে বাড়ির সবাই চিন্তা করছিল। হুট করেই কলিং বেল বাজাতে ইরফান তাড়াতাড়ি করে দরজা খুলল আর অচেতন অবস্থায় ইজাকে দেখে বলল, ইমদাদ, কি হয়েছে ওর? ভাইয়া, আগে ওকে চেঞ্জ করাতে হবে। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার জন্য অজ্ঞান হয়ে গেছে, জ্বর আসছে বোধ হয়। ইস্তেক চৌধুরীরাও ওখানেই ছিল। ফায়জা দৌড়ে এলো ইজার কাছে। ইমদাদ গিয়ে ইজাকে রুমে দিয়ে এলো। ফায়জা আর আইরিন ওকে চেঞ্জ করিয়ে দেয়। আয়েশা চৌধুরী কিছু করতে চাইলেও এগুলো না, কারণ এগোনোর সাহস নেই। ইরফান আর ইমদাদ বোনের জন্য অস্থির হয়ে উঠল। দিন দিন ওদের বোন যে শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর কারো চোখের পানি ইজা মুখের উপর পড়তেই চোখ খুলল। ইমদাদ ইয়াদ ওর মাথার কাছে বসে কাঁদছে। ইয়াদকে দেখেই ও তাড়াতাড়ি করে উঠল। ও তো মাঠে ছিল, এখানে এলো কি করে? সব ভাবনা সাইডে রেখে নিজের সন্তান ইয়াদকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার বাবাটা? কাঁদছো কেন? ইয়াদ কাঁদতে কাঁদতে বলল, জানো তোমাকে কত ডাকছিলাম, তুমি উঠছিলেই না। বিকেলে আমি ওই দাদুটার কোলে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম তুমি আমার পাশে শুয়ে আছো। তোমাকে ডাকলাম, তুমি তো উঠলেই না, তাই আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ইরজা ইয়াদকে কিছু বলল না, জড়িয়ে ধরে বসে রইল। ইরজার জ্বর এসেছে, ও বুঝতে পারছে, কিন্তু সবকিছুই আগে এই সন্তান। ইরজা দেখতে গেল ইয়াদ ঘেমে যাচ্ছে, তাই ও বলল, ওকে আমার রাজকুমার, এখন তুমি তোমার মামুনির কাছে যাও। তোমার আম্মু একদম ঠিক আছে। ইয়াদ কিছুই বলল না। ইরজার কোল থেকে নেমে চলে গেল। ইয়াদ বুঝতে পারলো তার মায়ের কষ্ট হচ্ছে। ও গিয়ে নিচে খবর দিল ওর মা উঠে পড়েছে। ইরফান আর ইমদাদ তাড়াতাড়ি করে বোনের রুমে চলো। তাই দেখে ইরজা মুচকি হাসলো। ইরফান বলল, বনু, ঠিক আছিস? একদম ঠিক আছি, শুধু একটু জ্বর এসেছে। ভাবিকে খাবার আনতে বলো, খেয়ে ওষুধ খাবো। আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, না হলে আমার প্রাণ কষ্ট পাবে। তখন ইমদাদ একটু রাগ দেখিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাস জানিস? যখন তখন বৃষ্টিতে ভিজতে গেলি কেন? বৃষ্টি বিলাস করতে ইচ্ছে হলো তাই। তোকে সবসময় মারের ওপর রাখা উচিত, তাহলে যদি একটু ঠিক হোস। আমি বেঠিক ছিলাম কবে? আমি সবসময় ঠিকই ছিলাম, শুধু মানুষ আমায় বুঝলো না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইরফান গিয়ে বোনের কপালে হাত রেখে চেক করলো। তখনই আইরিন ঢুকলো খাবার নিয়ে। ইরফান খাবারটা নিয়ে বোনকে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলে ওরা চলে গেল। ইরজা একটু একা থাকতে চাইছিল। দুদিন পর আজ ইস্তিয়াক চৌধুরী চলে যাবে। অবশ্য পরের দিনই যেতে চেয়েছিল, কিন্তু ইরফান যেতে দেয়নি।
আজ তিশার ঢাকায় শিফট করার হবে। এই 2 দিন ইজার বাড়ির কারোর সাথেই তেমন কথা বলা হয়নি। এমনিতেও ওর বাড়ির বেশি থাকে না। সকালে ইজার রুমে কিছু করছিল, তখন ইশতিয়াক চৌধুরী আসলেন আর বললেন, আসবো ইজা? আরে বাবা আসো আসো। ইশতিয়াক চৌধুরী গিয়ে চেয়ারে বসলেন কেমন আছো আর এখন? বললেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এ 2 দিন তো কথাই হলো না। ইয়াদ দেখি অনেক বড় হয়ে গিয়েছে। তা সবাইকে দেখলাম, মিস্টার ইশাক চৌধুরীকে তো দেখতে পেলাম না। নাকি ওনার মেয়ের উপর ওনার কোনো টান নেই? ইশতিয়াক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইসাককে জেলে দিয়েছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। একথা শুনে ইজা অবাক চোখে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো আর বলল, তুমি ওনাকে জেলে দিয়েছো, কিন্তু কেন? আমার ছেলের খুনিকে কি করে শাস্তি না দিতাম, আর কত সহ্য করব? ছেলের খুনি তুমি কিভাবে? না মানে তোমার বাবা আমাকে একটা চিঠি দিয়েছিল, তোমার মনে আছে? সেখানে কি লেখা ছিল তুমি জানতে চেয়েছিলে, তাই না? তোমার বাবা আগে থেকে সব জানতো ইসাকের ব্যাপারে। এমপি শরীফুল আলমের সাথে সেও সব কাজে জড়িত ছিল। এমনকি তোমার বাবার মৃত্যুর পেছনেও সে দায়ী। তোমার বাবার কাছে ইসাক আর শরীফুল আলমের অবৈধ কাজের একটা ভিডিও ক্লিপ ছিল। সেই ক্লিপটা তোমরা অনেক খুঁজেছ। সেই ক্লিপটা তোমার বাবা আমায় পাঠিয়েছিল, কারণ তোমার বাবা জানতো আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। তাই তোমার বাবা জানতে চেয়েছিল ইসাকের অবৈধ কাজের জন্য আমার কি মতামত। তোমার বাবা আর আমার মাঝের দূরত্বের কারণ ছিল ইসাক, তাই ও আমার কাছে জানতে চেয়েছিল আমি ইসাককে শাস্তি দিব কিনা। তাছাড়াও আমার ভাই হলে কি হবে, ওর সবসময় ইচ্ছে ছিল আমার সব সম্পত্তি ভোগ করতে। যেদিন শরীফুল আলম ধরা পড়লো সেদিন ইসাক বুঝতে পেরেছিল ওকেও হয়তো বা আইজান ধরে ফেলবে। তাই তো সেদিন নিজেকে বাঁচানোর জন্য তোমাদের উপর অ্যাটাক করেছিল। আর সেখানেই তো। ইশতিয়াক চৌধুরী এতটুকু বলেই থেমে গেলেন। ইজার চোখের পানি চিকচিক করছে। ও নিজেকে সামলিয়ে বলল, আয়েশা চৌধুরীর সাথে তুমি কথা বলো না, তাই না? কথা বলি না, এটা ওর ভুলের শাস্তি। ও বিনা দোষে ইসাকের কথাই তোমাকে শাস্তি দিয়েছে। ওইরকম অসুস্থ শরীর নিয়ে তোমাকে বের করে দিয়েছে। চিঠিতে তোমার বাবা এটাও লিখেছিল তুমি আমার ছেলের বউ হলে আমি যেন তোমাকে দেখে রাখি, কিন্তু আয়শা আমাকে আমার কথা রাখতে দেয়নি। ইজা কিছু বলল না। ইশতিয়াক চৌধুরী উঠতে উঠতে বললেন, আজ চলে যাচ্ছি, তাই মনে হলো তোমাকে এই কথাগুলো বলা দরকার, তাই বলে দিলাম। অবশ্য ইসাকের বিষয়টা যদি আগেই দেখতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। এখানে আমারও ভুল আছে। ইসাক যে তোমাদের উপর অ্যাটাক করেছিল আমি জানতে পারি তার 2 বছর পর। ও কাউকে বলছিল এই কথাগুলো, তখনই বুঝতে পারি ও কি করেছে। তাই পুলিশের কাছে সকল তথ্য প্রমাণ দিয়ে ওকে পুলিশে ধরিয়ে দেই। ইশতিয়াক চৌধুরী উঠে চলে গেল। এই সব কিছু বাইরে থেকে আয়েশা চৌধুরী শুনলেন। ইশতিয়াক চৌধুরী চলে যাওয়ার পর ইজা ফোন বের করে আইজানের একটা ছবি বের করে বেলকনিতে চলে গেল। ইজার ভীষণ কান্না পাচ্ছে। সেদিনের কথাগুলো মনে পড়ছে। ও ভাবতে লাগলো সেদিন কি হয়েছিল 5 বছর আগে। আইজানের ইজা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। হুট করেই ইজা বলল, চলুন এখন বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে। ঠিক বলেছ, ওইদিকে মা টেনশন করবে আবার। আইজান আর ইজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। হুট করে আইজান বলল, শুভ্রপরি, একবার ভালোবাসি বলবে? ভালোবাসি। কাকে ভালোবাসি এটা বলবে না? আরে বাবা, আপনি তো বললেন ভালোবাসি বলতে, তাই ভালোবাসি বললাম। আমাকে ভালোবাসো না? বাসি তো। আমায় ভালোবাসো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভালোবাসা সবাইকে নিবেদন করো, তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তার চেয়ে অধিক ভালোবাসা বিদ্যমান। তাই বুঝি। হাঁটতে হাঁটতে হঠাৎ আইজান থেমে যায়। ইজার সামনে তাকিয়ে দেখতে পায় কতগুলো লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। তা দেখেই আইজান বলল, কারা তোমরা? এইভাবে আমাদের পথ আটকিয়েছো কেন? তখনই একটা লোক আওয়াজ পাওয়া গেল। তোদের শেষ করতে। লোকটা কথা বলতে বলতেই সামনে এলো। মুখটা স্পষ্ট হতেই আইজান চমকে গেল পরশকে দেখে। আইজান অবাক কণ্ঠে বলল, পরশ তুই? তখন পরশ বলল, আমি। তুই কি ভেবেছিলিস তোরা আমাদের সব লুট করবি আর আমরা বসে বসে দেখব? অবৈধ কর্মকাণ্ডের বস হচ্ছে আমি, এই পরশ।
আমরা মানে? তখনই কেউ এসে ইরজার মাথায় খুব জোরে বাড়ি মারল। ইরজা মাটিতে পড়ে যায়। তখন আইজান ওর দিকে আসে। তখন আইজানকেও পেছন থেকে আঘাত করে। তখনই কারো ডাকে ইরজার স্মৃতি থেকে বেরিয়ে আসে। ও পেছনে তাকিয়ে দেখে ওর পেছনে আয়েশা চৌধুরী দাঁড়িয়ে আছে। হুট করে আয়েশা চৌধুরীকে ইরজাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, আমাকে ক্ষমা করে দাও ইরজা। আমি তখন পুত্র শোকে পাগল হয়েছিলাম, তাই তোমার উপর অন্যায় করে ফেলেছি। তখনই ইরজার নজর পড়ল সামনের দিকে। আইজান ওর সামনে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে মুচকি হাসি, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সামনে আইজানকে দেখে ও চোখ বন্ধ করে নিল, আর চোখ খুলে ও আর আইজানকে দেখতে পেল না। এটা ভেবে ও একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা এত দূরে তবুও মায়ায় জড়িয়ে রেখেছে সাংঘাতিকভাবে। আয়েশা চৌধুরী ইরজাকে সামনে এনে দুহাত ধরে বলল, ইরজা, আমাকে মাফ করে দাও। আমি কিছু বুঝতে পারিনি। আমি তো তখন জানতাম না সব কিছুর পেছনে ইসহাকের হাত আছে। আমি তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। সেদিন আমারও কষ্ট লাগছিল তোমাকে বের করে দিতে, কিন্তু আমি নিরুপায় ছিলাম। তুমি প্লিজ সব ভুলে আমাকে মাফ করে দাও। আমি যে আর পারছি না। তুমি চলে আসার পরে আমি বুঝতে পেরেছিলাম আমি কি ভুল করেছি। আমি চাইনি তোমার সাথে খারাপটা করতে। তখন ইরজা চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু করেছিলেন তো আপনি। আর কি বললেন ভুলে যাব? কি করে ভুলে যাব আপনি বলুন? যার চোখের সামনে তার স্বামীকে আঘাত করা হয়েছিল, এমনকি সে নিজেও অসুস্থ ছিল, সেই মেয়েটাকে আপনি কি করে বলতে পেরেছিলেন যে তার জন্যই তার স্বামী দুনিয়ায় নেই? সব দোষ আপনি তার ঘাড়ে চাপিয়েছেন। এমনকি অসুস্থ অবস্থায় তাকে বের করে দিয়েছিলেন। আপনি জানেন তখন আমার মনের অবস্থা কিরকম ছিল? আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বোঝা উচিত ছিল যেভাবে আপনার সন্তান হারিয়ে গেছে তেমন তো আমার জীবনসঙ্গীও হারিয়ে গেছে। আপনি বুঝতে চাননি ভালোবাসার মানুষটা আপনার সামনে হারিয়ে গেলে কেমন লাগবে আপনার। কথাগুলো বলতে বলতে ইরজার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আয়েশা চৌধুরী তো কাঁদছেনি। ইরজা নিজেকে সামলিয়ে বলল, আমি আমার অতীতে ফিরতে চাই না। এখন আমি আমার বর্তমান আর আমার ইয়াকে ভালো রাখতে চাই। আর আল্লাহ যদি চান ভবিষ্যতে উত্তম কিছু হবে, আমি সুখী হব। আপনি প্লিজ এখন যান। আমি জানি না, হয়তো আপনাকে খারাপ কিছুও বলে দিতে পারি। আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না, আপনি প্লিজ চলে যান। আয়েশা চৌধুরী কাঁদতে কাঁদতে চলে গেল। ইরজা ফ্লোরে বসে পড়ল। ওর মনে পড়ল 5 বছর আগে আয়েশা চৌধুরী ওর সাথে কি করেছিল। আজান সে রাতের পর আর পাওয়া যায়নি। ওরা যে গাড়িতে ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা সকলেই জানতে পারে। মূলত ইশরাক চৌধুরী গল্পটা সাজিয়েছিল তেমনভাবেই। ওদের গাড়িটা নাকি একটা বড় গাছের সাথে ধাক্কা লেগেছিল। তার পাশেই একটা খাদ ছিল, সেই খাদে নাকি আইজান পড়ে গেছে বলেই সকলের ধারণা। কেউ আইজানের বডি দেখতে পায়নি, তবে আইজানের ঘড়ি, ওয়ালেট আর কিছু জিনিস দেখে সবাই বলে আইজান মারা গেছে। কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়। ইরজা হাতে আর মাথায় ব্যথা পেয়েছিল। ইশতিয়াক চৌধুরী ইরজার ট্রিটমেন্ট করিয়ে বাড়ি নিয়ে যায়। ইরজা ঝুঁকে ড্রয়িং রুমে আসতেই আয়েশা চৌধুরী হুট করেই ইরজার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুমি এই বাড়িতে পা রেখেছো কোন সাহসে? আজ তোমার জন্য আমার ছেলেটা আমাদের মাঝে নেই। ইরজা কিছু বলছে না, ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখন ইশতিয়াক চৌধুরী বলল, তোমরা পাগল হয়ে গিয়েছো? কি বলছো এসব? এখানে ইরজার কি দোষ? অ্যাক্সিডেন্ট কি বলে কয়ে আসে? এটা জাস্ট একটা দুর্ঘটনা। বাহ বাহ, তুমি দেখছি এই মেয়েটার হয়ে কথা বলছো। তোমার ছেলের জন্য কি তোমার একটুও খারাপ লাগছে না? অবশ্য আইজানকে তুমি কখনো ভালোই বাসনি, আইজানের সাথে মিশতেই পারোনি। তাই তো আইজান সবাইকে তুমি করে বললেও তোমাকে আপনি করে বলতো। কিন্তু এই মেয়েটা কয়েকদিনেই তোমাকে আপন করে নিল যে তুমি করে বলে কত আবদার তুমি পূরণ করেছো। তুমি কখনো আইজানকে তোমার ছেলে বলে ভাবোইনি? ইশতিয়াক চৌধুরী আর সহ্য করতে না পেরে আয়েশা চৌধুরীর গালে একটা থাপ্পড় মেরে দিলেন আর বললেন, পাগল হয়ে গিয়েছো তুমি? তুমি অসুস্থ মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছো। এই মেয়েটার কথা তোমরা কেউ ভাবছো না? নিজেরটাই দেখে যাচ্ছ। এই মেয়েটা কি সহ্য করেছে তোমরা তা দেখছো না। তুমি আমায় মারলে,
যাকে নিয়ে আমাদের এত বছরের সংসারে হয়নি? এই মেয়েটার জন্য তুমি আমাকে মারলে, যার জন্য কিনা তোমার ছেলে হারিয়ে গেল। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। কয়েকদিন আগেই বাবাকে খেয়েছো, আর এখন স্বামীকেও। তোমার জন্য আমার সংসারে আগুন লেগেছে। তুমি কোনো সংসারের জন্য ভালো কিছু নাও। ইরজার হাত ধরে টানতে লাগলো আয়েশা চৌধুরী। ইরজাও বিনা বাক্যে তার সাথে চলে এলো, কারণ ইরজা ইসহাক চৌধুরীকে সহ্য করতে পারছিল না। ইশতিয়াক চৌধুরীর দিলেও কোনো লাভ হয়নি। আজ যেন ওনার ওপর কেউ ভর করেছে। উনি দরজার সামনে এসেই ইরজাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ইরজার মাটিতে পড়ে গেল। ইশতিয়াক চৌধুরী ইরজাকে বলে এগিয়ে যেতে চাইলে আয়েশা চৌধুরী বললেন, যে এখন এ বাড়ির বাইরে পা রাখবে, তাকেও আমার জীবন থেকে একেবারের জন্য বিদায় করে নিতে হবে। ওকে বের করে দেওয়ার আরেকটা কারণ, আমার ছেলেটা ওকে এই বাড়িতে এনেছিল। এখন যখন ও নেই, তাই এই মেয়েটার থাকারও কোনো অধিকার নেই। এই মেয়েটাকে যতবার দেখবো ততবার মনে হবে এই মেয়েটার জন্য আমার ছেলেটা আজ নেই। আজ থেকে এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও তুমি, আমি তোমার চেহারা দেখতে চাই না। আল্লাহ যেন তোমার চেহারা আর আমাকে না দেখায়। ইসহাক কিছুই বলল না। ও শুধু এক দৃষ্টিতে আয়েশা চৌধুরীর দিকে তাকিয়েছিল। এই মানুষটাই এতদিন ওর মা হয়ে উঠেছিল। ইশতিয়াক চৌধুরী কাউকে পরোয়া না করে ইরজাকে উঠিয়ে বলল, এটা তোমার প্রাপ্য নয় ইরজা। আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিব। আর হ্যাঁ, তুমি নতুন করে তোমার জীবন শুরু করবে। এই 2 মাস মনে করো একটা দুঃস্বপ্ন ছিল। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। বলেই ইশতিয়াক চৌধুরী ইরজার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। ইরজার ভেতরে কোনো অনুভূতি কাজ করছে না। যে যা বলছে তাই করছে। ইরজার ঢাকায় একটা বাড়ি ছিল। রাস্তা থেকে ইশতিয়াক চৌধুরী ওদের জানিয়ে দিয়েছিল। ইশতিয়াক চৌধুরী ইরজাকে ওদের হাতে তুলে দিয়ে বাড়িতে আসে। এই জন্যই ও শুধু ইশতিয়াক চৌধুরীর সাথেই কথা বলতো আর সবাইকে এড়িয়ে চলতো, কারণ একমাত্র ওই মানুষটারই সঙ্গে ছিল। ইরজা সেদিন ওর রুমে গিয়ে সব কিছু ভেঙে ফেলে চিৎকার করে কাঁদছিল। এত কষ্টের ভার ও বইবে কেমন করে? তার কয়েকদিন পরেই জানতে পারে ইরজা প্রেগনেন্ট। ও যেন বাঁচার নতুন দিশা পায়। 1 বছর ওখান থেকে তারপর ইয়াদ জন্ম নিল। ওরা গ্রামে চলে আসে। আয়াজ দৌড়ে আম্মু আম্মু করে আসছে। ইয়াদ আসছে দেখে ইরজা তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল আর মিথ্যা হাসি ফুটিয়ে বলল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? ওই দাদুগুলো এখন বাড়ি যাবে, তুমি তাদের বিদায় জানাবে না? তুমি জানো ওই দাদুটা কি ভালো, আমাকে কত আদর করেছে। তাই বুঝি? এখন চলো, নিচে যাবে তো? যাব। ইরজা নিচে চলে এলো। ও আসতেই ওর ফোনে একটা কল। ওপাশ থেকে তা শুনলো। তা শুনেই ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে, সাথে ঠোঁটের কোণে হাসি। বাকি গিয়ে ওর প্রতিক্রিয়া বুঝতে পারছে না। ও শুধু বলল, আমি এখনই আসছি। ও দৌড়ে উপরে যেতে নিল। তখনই ইরফান বলল, বনু, কি হয়েছে? ও চিৎকার করে বলল, ভাইয়া, আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমি হারিনি ভাইয়া, আমি জিতে গেছি। ও রেসপন্স করছে, ও ফিরে আসবে আমার কাছে। ও ফিরছে ভাইয়া, ও ফিরছে। আজ আমি অনেক খুশি। ইরজা দৌড়ে উপরে গেল। ইরফান আর ইমদাদ খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরল। আইরিনের মুখেও হাসি ফুটে উঠল। ও যেন ঈদের ঈদ। বাকিরা কেউ কিছুই বুঝতে পারছে না। ইশতিয়াক চৌধুরী বললেন, কি হয়েছে? আমরা কিছুই বুঝতে পারছি না। বড় বাবা, আজকে তোমারও খুশির দিন। এখন তুমি শুধু আমাদের সাথে চলো। তখনই ইয়াদ এগিয়ে গিয়ে বলল, মাম্মু, কি হয়েছে বলো তো? ইরফান ইয়াদকে কোলে নিয়ে ফিসফিস করে বলল, তোমার বাবা ফিরে আসছে। কথাটি শুনে ইয়াদ খুশিতে ইয়ে বলে উঠল, কারণ ও ওর বাবাকে চেনে। ও নিজেও অপেক্ষা করছিল ওর বাবার ফেরার জন্য। ইরজা খুশি মনে রেডি হচ্ছে, তখন পাশ থেকে শুনতে পেল, আজ থেকে আমাকে কি হারিয়ে ফেলবে শুভ্রপরি? আপনার বিচরণ তো আমার মাঝে, তাহলে হারিয়ে ফেলবো কেন? আপনি আমার মন, আমি যখন তখন আপনার সাথে কথা বলতে পারি। আজ যে তোমার এই প্রেমিক পুরুষের বিদায়ের পালা। ইরজা হাসলো। তা দেখে তার প্রেমিক পুরুষ অভিমানী বলল, আমার বিদায় এত খুশি হচ্ছ কেন? তখন ইরজা মুচকি হেসে বলল, কারণ আপনার বিদায় আমায় আরো সুখে ভরিয়ে দেবে।
আজ থেকে আপনি মুক্ত আমার থেকে। ধন্যবাদ আমার দুঃসময়ে আমার সঙ্গ দেওয়ার জন্য। তুমি চেয়েছো তাই আমি দিয়েছি, মূলত তুমি নিজেই তোমার সঙ্গী। তবে আজ এটা ভেবে আমি খুশি, আমায় আর দরকার নেই তোমার। আজ থেকে তোমার আসল প্রেমিক পুরুষ তোমার সাথে থাকবে। আমাকে না ছুতে পারার দুঃখ ঘুচবে তোমার, আমাকে রাখতে না পারার বেদনা থেকে মুক্তি পাবে। আমাকে আলবিদা বলবে না। ইজার চোখে পানি চিকচিক করছে। ইজা মুচকি হেসে বলল, আলবিদা মাই ডিয়ার প্রেমিক পুরুষ। আলবিদা শুভ্রপরি। ইজা চোখ বন্ধ করলো। ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো, আর চোখ খুলে সামনে কাউকে দেখতে পেল না। তখন ইজা মুচকি হেসে বলল, প্রতিটা মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে, যেমনটা আমি ছিলাম এতদিন। ওদের হাসপাতালে একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে ইরজা। আজ অজানা আনন্দের অনুভব হচ্ছে, সাথে ভয় হচ্ছে যদি খারাপ কিছু ঘটে। বাকি সবাই ইরজাকে পর্যবেক্ষণ করছে। ইরফান ইরজার কাঁধে হাত রেখে বলল, যা ভেতরে যা, দেখবি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া ভয় হচ্ছে যদি ওর কিছু মনে না থাকে। একটা মানুষ সারা জীবন কষ্ট পেতে পারে না, রবের পরিকল্পনা উত্তম, কষ্টের পরেই আছে সুখ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইরজা বড় একটা শ্বাস নিয়ে ভেতরে ঢুকলো। বাকিরা কেউ কিছু বুঝতে পারছে না। সামনে ব্যক্তিটা আধশোয়া হয়ে বসে আছে, দৃষ্টিটা জানালার দিকে। ইরজা বলল, আসসালামু আলাইকুম। কারো সালাম শুনে লোকটা ইরজার দিকে তাকালো। লোকটা মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি নিশ্চয়ই ডাক্তার, তাই না? ইরজার এখন ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ইরজার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ও নিজেই সামলিয়ে বলল, আমি ডাক্তার। কেন? আচ্ছা, আমি কতদিন যাবত এখানে আছি? না মানে কোমায় ছিলাম। কেন? আরে বলুন না। 5 বছর 2 মাস 7 দিন 4 ঘন্টা 20 মিনিট। আপনি তো দেখছি অনেক ভালো মনে রাখতে পারেন। ইরজা কিছু বলল না। তখন লোকটা বলল, এতদিন আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি শুভ্রপরি? শুভ্রপরি কানে যেতেই ইরজা যেন থমকে গেল। তার মানে আয়জানের সবকিছু মনে আছে। ইরজা দৌড়ে গিয়ে আয়জানকে জড়িয়ে ধরলো আর কাঁদতেই লাগলো আর বলল, আপনি আপনার কথা রাখেননি। আপনি তো বলেছিলেন আপনি আমার ছেড়ে কোথাও যাবেন না। আপনি আপনার কথা রাখেননি। আপনি জানেন এতদিন আপনার শুভ্রপরি কতটা কষ্টে ছিল। শুধু ইয়াদ ছিল বলে, না হলে আমি কবেই মরে যেতাম। আয়জান ইরজাকে কাঁদতে দিল। কিছুক্ষণ পর ইরজা কান্না থামিয়ে আয়জানকে বলল, এই ইয়াদটাকে তুমি কাঁদছিলে বলে তোমায় আর ডিস্টার্ব করলাম না। এই তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে আবার। আরে থামুন থামুন, ইয়াদ হচ্ছে আমাদের ছেলে। ও আচ্ছা, কি আমাদের ছেলে আছে? বলতে বলতে আয়জান ওর চোখ ছলছল হয়ে উঠল। একজন বাবা এত বছর পর যখন জানতে পারে তার একজন ছেলে আছে, তখন তার অনুভূতি কিরকম হতে পারে। আয়জান বলল, কোথায় আমাদের ছেলে? নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না? বড় হয়ে গেছে। ইরজা বাইরে গিয়ে ইয়াদকে নিয়ে এলো আর সবাইকে 5 মিনিট পর আসতে বলল। ইয়াদকে পেয়েই আয়জান ওকে জড়িয়ে ধরলো, কতগুলো চুমু দিল। তখন ইয়াদ বলল, বাবা, আমি তোমাকে কত কথা বলতাম, তুমি কি শুনতে পেলে? কিন্তু তুমি তো কিছুই বললেই না, শুধু শুনতে। তখন আয়জান হেসে বলল, সরি সোনা, তোমার সাথে কথা বলতে পারিনি। তবে এখন থেকে তোমার সব কথা শুনবো আর তোমার সাথে খেলবো। সত্যি? সত্যি। ইরজা মুগ্ধ চোখে বাবা ছেলের ভালোবাসা দেখছে। তখনই ইরফান সবাইকে নিয়ে ঢুকলো। চৌধুরী পরিবারের সবাই তো অবাক, এ কাকে দেখছে। তার মানে আয়জান মারা যায়নি। আয়েশা চৌধুরী ছেলেকে দেখেই দৌড়ে ছেলেকে ধরে কেঁদে উঠল। আয়জানও মাকে জড়িয়ে ধরলো, ফায়জাও তাই। ইয়ার তখন ইরজার কোলে। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, তার মানে আইজান বেঁচে ছিল আর আমরা ভেবেছিলাম আইজান মারা গিয়েছে, কিন্তু এটা কি করে হলো? তখন ইরজা বলল, আমি বলছি, আপনারা জানেন তো কারা আমাদের উপর হামলা করেছিল আর পরে অ্যাক্সিডেন্টের নাটক করিয়েছিল? ওখানে তিশার মাও ছিল। তিনি বললেন, হ্যাঁ জানি মিস্টার ইসাক চৌধুরী। ইসা ওনার দিকে তাকালো। তিশার মা সব জানার পরে ইসাক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আয়েশা চৌধুরী তাকে কোথাও যেতে দেয়নি। ইসা প্রথম যেন সব বলতে লাগলো। যেদিন আয়জানের মাথায় বাড়ি দেওয়া হয়, আয়জান একটু সরে যায়।
আরেকটা বাড়ি মারতেই যাবে, তখনই আইজান লাঠিটা ধরে ফেলে আর লাঠিটা দিয়ে সকলকে মারতে থাকে। ইজার কষ্ট হলেও ও উঠে পড়ে। তখনই ইসহাক চৌধুরী ইজার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আইজান ওখানেই থেমে যা, না হলে তোর বউকে এখানেই মেরে ফেলবো। আইজান ইজাকে এ অবস্থা দেখেই ও থেমে যায়। তখনই পরশ ওর মাথায় পেছনে আরেকটা বাড়ি মারে রড দিয়ে। ইজা ইসাকে ধাক্কা মেরে আইজানের কাছে যায়। তখন পরশ ইজার হাতে বাড়ি মারে। ইজা ঠিক আইজানের সামনে পড়ে যায়। আইজান এক দৃষ্টিতে ইজার দিকে তাকিয়ে আছে। আইজান চাইছে ইজার দিকে এগোতে, ইজাও তাই। তখন পরশ বলল, আরে আঙ্কেল দেখুন তাদের ভালোবাসা, এরকম একটা ভালোবাসাকে আলাদা করতে মজাই লাগছে, কিন্তু নিজেকে ফাঁসানো লাগছে। এখন কি করি বলুন তো? বেশি কিছু করতে হবে না, তুমি আইজানের বুকে একটা গুলি করে দাও, বাকিটা আমি দেখে নেব। আর ওর বউকে? ওর বউকে কিছু করতে হবে না, কারণ এখন এটা হবে অ্যাক্সিডেন্ট। আর ও যদি বেঁচে ফিরে তাহলে আয়শা চৌধুরীকে বুঝিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। ইসহাক চৌধুরী ইজার সামনে গিয়ে বলল, আজ এখানে যা হলো তা যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করো, না হলে তোমার বাবা আর আইজানের যা হলো ইশতিয়াক চৌধুরী, আয়শা চৌধুরী আর ফাইজা সাথে এটাই হবে। তুমি জানো তোমার বাবা মা আমার সম্পর্কে সবকিছু জানে, তবুও কিছু বলেনি, তো বুঝতেই পারছো। ইজা কষ্ট করে উঠে ইসহাক চৌধুরীর কলার ধরল। কিছু করতে যাবে তখনই পরশ আইজানের বুকে গুলি করে দেয়। ইরসা আইজানের বলে চিৎকার দেয়। পরশ আরেকটা গুলি করবে তখনই ইরসা গিয়ে ওর হাত থেকে বন্দুক ফেলে দেয়। তখন পরশ আরেকটা লাঠি দিয়ে ইজার মাথায় মারে। ইজা নিচে পড়ে যায়, ও শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। তখন ইসহাক চৌধুরী হেসে বলল, অনেক হয়েছে, আর মারামারির দরকার নেই। এখন ওদেরকে গাড়িতে ওঠাও আর গাড়ি স্টার্ট দাও। ভাগ্য যদি সহায় থাকে তাহলে ওরা বাঁচতে পারবে, তবে আইজান যে শেষ ওটা শিওর। আইজান আর ইজাকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। তখন ইজার জ্ঞান আছে। আইজানকে ড্রাইভিং সিটে আর ইজাকে তার পাশে। ইজা বুঝতে পারলো আইজান এখনো বেঁচে আছে। গাড়ি স্টার্ট করে দিয়ে ওরা নিজেকে মতো করে গেল। গাড়ির দিকে এদিকে যাচ্ছে। ইজা কোনো রকম স্টিয়ারিং ঘোরাতে লাগলো, কারণ ও ড্রাইভিং জানতো। ইজার পাশে ফোন ছিল। ইজা কোনো রকম ইরফানকে ফোন দিল। ইজা ইরফানকে জানালো। তখনই একটা গাড়ি ওদের সামনে এলো আর ইজা কোনো রকম গাড়ি ঘুরিয়ে নেয়। তখনই একটা গাছের সাথে ধাক্কা লাগে। ইজা অজ্ঞান হয়ে যায়। তখন কিছুক্ষণ পর ইরফান আর ইমদাদ ওখানে পৌঁছে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার জানান আইজান বেঁচে আছে, কিন্তু ঘুমায় আছে। কবে ফিরবে সেটা বলতে পারছে না, আর ফিরলেও ও পুরনো জিনিস ভুলে যেতে পারে। ইজার জ্ঞান ফিরে আসলেও ও আইজানের জীবনের ঝুঁকির জন্য আইজানকে লুকিয়ে রাখে, ফলে আইজান খাদে পড়ে গিয়েছে। ইসহাক চৌধুরীর থ্রেটের জন্য ও কাউকে কিছু জানায়নি, কিন্তু পরশকে তার উচিত শিক্ষা দিয়েছে ইসহাক চৌধুরীকে না দিলেও। ইশতিয়াক চৌধুরী খবর পেয়ে হাসপাতালে যায়। উনি ইজাকে নিয়ে আসে। তারপর তো সবই জানেন। বর্তমান সব শুনে কারো মুখে কোনো কথা নেই। আয়শা চৌধুরী এক দৃষ্টিতে ইজার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা ওনার ছেলেকে বাঁচানোর জন্য কত কিছু করেছে, অথচ এই মেয়েটাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আয়শা চৌধুরী ইজার কাছে এসে অসহায় কণ্ঠে বলল, যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এখন কি আমরা সবগুলো একসাথে থাকতে পারি না? তখন আইজান বলল, কি হয়েছে মা, তুমি কি করেছো? তখন ইজা বলল, কিছু হয়নি মা, কিছু করেনি, অনেক হয়েছে, এখন আপনি চুপ করুন, রেস্ট নিন। সবাই রুম থেকে চলে গেল। তোর বাবার হাত ধরে আছে। তখন ইজা বলল, ইয়া চলো, এখন তোমার বাবা রেস্ট করুক। না, আমি বাবার কাছে থাকবো। তখন আইজান বলল, থাকুক না আমার কাছে। বারে, এখন বাবাকে পেয়ে আম্মুকে ভুলে গেলে? তখন ইয়াদ বলল, আমি তো তোমাকে যেতে বলিনি, তুমি থাকো। দুদিন পর আইজান মির্জা বাড়িতে এসেছে, কারণ ইজা ওদের হাসপাতালে আইজানের একটা কেবিন নিয়েছে। আইজান অনেকটাই সুস্থ। সবাই ড্রয়িং রুমে বসে আছে। হুট করে আয়শা চৌধুরী বললেন, আমি আমার ছেলে, বৌমা
আর নাতিকে বাড়ি নিয়ে যেতে চাই। এ কথা শুনে সকলে ইরজার দিকে তাকালো। তখন ইরজা বলল, আরো 2 দিন থাকি, তারপর যাওয়া যাবে। এখানে হাসপাতালের সব কিছুর দায়িত্ব তো কাউকে দিতে হবে। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী আর আইজান ছাড়া আর সকলে অবাকের চরম পর্যায়ে চলে গেল। তা দেখে ফাইজা বলল, কাহিনী কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তখন আইজান বলল, আমি বলছি, আসলে আমি দেখছিলাম মায়ের থেকে ইরজা সবসময় দূরে দূরে থাকে, তাই মাকে ডেকে জিজ্ঞেস করি কি হয়েছে। মা তো বলবেই না। তখন জোর করি আর মা বলে দেয় 5 বছর আগে তিনি ইরজার সাথে কি অন্যায় করেছে। আসলে মা ইচ্ছে করে ওকে বাড়ি থেকে বের করে দেয়নি। কেউ মাকে ফোন করেছিল যে ইরজাকে বের করে না দিলে ইরজাকে মেরে ফেলবে। এমনকি লোকটা এটাও জানায় সে নাকি আমাকে মেরে ফেলেছে, আর অ্যাক্সিডেন্টও সে করেছে। তাই মা ভয় পেয়ে ইরজার ভালোর জন্য ইরজাকে বের করে দিয়েছে। সৌভাগ্যবশত তখন ইরজা আর বাবা বাইরে থেকে শুনতে পায়। এটাই হলো মেন কাহিনী। তখন ওনারা সবাই মিলে যায়, কিছুক্ষণ মেলোড্রামা হয়, এই আর কি। আরে বাপরে, সবার অগোচরে এত কিছু হয়েছে আর আমরা কিছুই জানি না। এ কথা শুনে সকলে হেসে উঠল। 2 দিন পর ইজারা চলে যায় ইজার ভাইদের ধরে। সে কি কান্না! ইয়াদও তাই। সবাই আগেই এসে পড়েছে। ইয়াদ, আইজান আর ইয়াস পেছনের গাড়িতে আসছে। ইজা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে আছে। এই বাড়ি থেকেই ওকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেসব ভেবেই ও একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু সময় জীবন কেমন চলে বুঝতেই পারছে না। আইজান ইরজার অবস্থা বুঝতে পেরে ওর হাত খুব শক্ত করে ধরে বলল, মিসেস ইরজা আজরিন চৌধুরী, এবার যাওয়া যাক। ইরজা মুচকি হেসে বলল, হুম। আইজান ইয়াদকে কোলে নিয়ে আর ইরজার এক হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। আয়েশা চৌধুরী মুচকি হেসে ওদের বরণ করে নিল। রাতে ইয়াদ ঘুমিয়ে পড়েছে। তা দেখে আইজান বলল, শুভ্রপরী, চলো না একটু চন্দ্রবিলাস করে আসি। চলুন। আইজান আর ইরজা ছাদে চলে গেল। ওরা এখন চাঁদে মুখ করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হুট করে আইজান বলল, আজ কয়টা চাঁদ দেখেছো শুভ্রপরী? আপনার ব্যক্তিগত চাঁদ ছাড়া আমি তো একটাই চাঁদ দেখছি। আইজান হাসলো আর বলল, ভালোবাসি বলবে? কেন, ভালোবাসি না বললে কি করবেন? অভিমান করব। আপনার থেকে আমার কল্পনার প্রেমিক পুরুষ বেশি ভালো ছিল। কল্পনার প্রেমিক পুরুষ মানে? আপনি কোমায় চলে যাওয়ার পর আমি কল্পনায় আপনাকে নিজের করে নিতাম, আপনাকে অনুভব করতাম। আপনি আছেন, আমার সাথেই আছেন। এমনকি আজও আমি তার সাথে কথা বলেছি। আপনার আসার খবর শুনে সে আমাকে আলবিদা বলেছে। কথা শুনে আইজান মুগ্ধ চোখে ইরজার দিকে তাকালো। কতটা ভালোবেসে মানুষ এরকম করতে পারে? আইজান বলল, ভালোবেসে আমাকে তুমি বলবে আপনিটা কেমন লাগে দূরে দূরে? আচ্ছা তুমি। আইজান হাসলো। আইজান ইরজাকে এক হাত জড়িয়ে ধরলো। আইজান বলল, যেদিন তোমাকে বিয়ের জন্য তোমার বাবাকে বললাম সেদিন যে কি রকম নার্ভাস ছিলাম কি বলবো। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তোমার বাবা তাড়াতাড়ি রাজি হয়ে গেল। অবাকই হয়েছিলাম। পরে যখন তোমার বাবা আর আমার বাবার কথা বললো তখন বুঝতে পারলাম কাহিনী কি। সেদিন মনে হচ্ছিল জীবনের বেস্ট কিছু পেয়েছি। তবে সব ঠিক হলে আমাদের বিয়েটা ধুমধাম করে হতো। ইরজার হুট করে মন খারাপ হয়ে গেল। জীবন তো কম খেলা দেখায়নি। দুজনেই চুপচাপ। আইজান হুট করে বলল, ভালোবাসি শুভ্রপরী। আমিও ভালোবাসি প্রেমিক পুরুষ। দুজনে আর কিছু বলল না। দুজনেই দুজনকে অনুভব করতে লাগলো।